সো জিসিডি আর এলসিএম কি? সো শুরুতে জিসিডি কি কেউ একজন বলতে পারে? এক বা একাধিক নাম্বার, একটা নাম্বারে তো জিসিডি হয় না, তো একের অধিক দুইটা বা তিনটা বা n সংখ্যক এলিমেন্টের জিসিডি মানে কি? কমন ফ্যাক্টর গুলো না ভাই? আমার কি উল্টা কোশ্চেন করতেছো? আমি যে জিজ্ঞেস করলাম অল্প অল্প মনে পড়তেছে এরকম ছিল, মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানে সব থেকে বড় কমন ডিভাইজার, মানে সব থেকে এমন একটা বড়, মানে ম্যাক্সিমাম এমন একটা নাম্বার যেইটা আমি ওই যে n সংখ্যক নাম্বারের কথা বলতেছি, বা চারটা পাঁচটা সবগুলোর ডিভাইড করে এমন একটা নাম্বার, বাট ম্যাক্সিমাম। সাপোজ আমি যদি 5 আর 5 না 16 আর 20 নেই, তাহলে এমন এমন একটা নাম্বার যেটা এই দুইটারে ডিভাইড করে, একও তো ডিভাইড করে 16 আর 20 এর, দুইও ডিভাইড করে 16 আর 20 এর, তারপরে 4 16 আর 20 এরও একটা ডিভাইজার, তো 4 এর থেকে ম্যাক্সিমাম কিছু তো আর 16 আর 20 ডিভাইড করে না, তাহলে কি 4ই আমার জিসিডি কার 16 আর 20 এর। এরকম n সংখ্যক নাম্বার যদি আমি নেই, মানে n সংখ্যক নাম্বার a1 a2 এরকম যদি a অফ n সংখ্যক নাম্বার নিলাম, তো এমন একটা ডিভাইজার, এমন একটা নাম্বার x লাগবে যেটা সবগুলোরে ডিভাইড করে, যেটা কি করবে a1 mod x is equal to 0 হইতে হইবে, and a2 mod x is equal to 0 হইতে হইবে, and এরকম ডট ডট যাইতে যাইতে কত an mod n is equal to 0 হইতে হবে, মানে সবগুলো কন্ডিশন আবার মানতে হবে x, and x হইতে হবে কি ম্যাক্সিমাইজড না, মানে সবথেকে বড় xটা, এমন কত বড় x আছে যেটা এই কন্ডিশনটা ফুলফিল করে, সেই x হচ্ছে আমার জিসিডি, মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, যতগুলো নাম্বার আছে সবগুলোর ভিতরে কমন ডিভাইজার বাট গ্রেটেস্ট। ওকে, সো এইটা হলো জিসিডি। ওকে, সো জিসিডি তো আপাতত বুঝলাম। ওকে, যাক এটার ভিতরে জিসিডি লিখবো না। সো ওকে, জিসিডি আমরা গত ক্লাসে যে কি পড়াইছিলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন মৌলিক গুণনীয়ক। সো মৌলিক গুণনীয়ক সমূহ একটা ইকুয়েশন শিখাইছিলাম। সাপোজ আমি লিখলাম x, এখানে আচ্ছা এটা x না, এটা দিলাম একটা নাম্বার সাপোজ n, সো n ইজ ইকুয়াল টু n তো উপরে লিখলাম র্যান্ডম নাম্বার। সো যে কোনো একটা র্যান্ডম নাম্বারে আমি a1 টু দি পাওয়ার কি আকারে প্রকাশ করতে পারি এইভাবে, তারপরে a টু দি পাওয়ার p2 এরকম যাইতে যাইতে অনেক ভাবে আর কি, a3 টু দি পাওয়ার p3, তাই তো? আরো ছোট করলে দেখুন। ওকে, আমি একটা র্যান্ডম নাম্বারে এই ইকুয়েশনে প্রকাশ করতে পারি। এখন কথা হলো কালকে যে এই ইকুয়েশন শিখাইছিলাম, এই ইকুয়েশনের সাথে আমার জিসিডির সম্পর্ক আছে, মানে আমরা মূলত একটা নাম্বারের জিসিডি তো আমরা হাতে কলমে খুবই সহজে বের করতে পারবো। তো হাতে কলমের যেই অ্যালগরিদম ছিল সেই অ্যালগরিদমটার নাম ছিল কি, আমরা যে ছোটবেলায় পড়ছিলাম ইউক্লিডিয়ান অ্যালগরিদম বা ইউক্লিডিয়ান উপপাদ্য, একটা ছিল না জিসিডি বের করার, সবাই তো পড়ে আসছি, মনে আছে কারো? ইউক্লিডিয়ান উপপাদ্য, আচ্ছা মনে না থাকলেও সমস্যা নাই, একটু পরে দেখাবো, বাট আগে আমরা দেখি যে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক গুণনীয়কের সাথে আমার এই জিসিডির কি সম্পর্ক। ওকে, সো আমরা বলতেছি কি দুইটা নাম্বার নিলাম শুরুতে। ওকে, সো দুইটা নাম্বার নিলাম সাপোজ একটাকে যেটা এক্সাম্পল দিলাম, দুইটা নাম্বার নিলাম সাপোজ 4 আর 12। ওকে, তো 4 নিলাম আর কত নিলাম 12। তো এখন আমরা করব কি, এই দুইটার বলছি মৌলিক গুণনীয়ক সমূহ যেহেতু একটা মানে রিলেশন আছে, তার মানে কি আমার এই দুইটার মৌলিক গুণনীয়ক আমি ভাগ করি, তাহলে 4 এর আমি কিভাবে লিখতে পারি 2 আর 2 মানে 2 স্কয়ার, সো 2 এর পাওয়ার 2 স্কয়ার, আর 12 এর লিখতে পারি কিভাবে 2 স্কয়ার আর 3 টু দি পাওয়ার 1, এই তো। সো ক্লিয়ার আই থিংক, দুইটার মৌলিক গুণনীয়কে ভাগ করা, এগুলো তো বেসিক জিনিস, হয়তো অনেকেরই মনে নাই মৌলিক গুণনীয়ক কিভাবে ভাগ করে বা কিছু।
ওকে, সো বলতেছিলাম কি জিসিডি, তো জিসিডির সাথে এই মৌলিক গুণনীয়কের সম্পর্কটা হইল আমরা এই যে ভাগ করছি না, তো আমাদের করতে হবে কি এইখান থেকে 2 এর ম্যাক্সিমাম যে পাওয়ারটা, ওকে আমরা আগে সমান করে নেব। ওয়েট আবার বলি, আমরা এইখানে পাইছি কত 2 2 স্কয়ার, এইখানে পাইছি কত 2 স্কয়ার, এইখানে 3 টু দি পাওয়ার 1 মানে 3 আছে এই ইকুয়েশনে, কিন্তু আমার উপরের ইকুয়েশনে কি নাই 3 নাই। তাহলে আমি উপরের ইকুয়েশনে একটা 3 আনি, কত আনতে পারি 3 টু দি পাওয়ার 0। তাহলে 3 টু দি পাওয়ার 0 দেওয়াও যা কথা, না দেওয়াও একই কথা, মানে আনলে তো আমার এই ইকুয়েশন কিছু চেঞ্জ হতেছে না। 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে 2 স্কয়ার ইনটু 1 মানে 4 4 থাকে। সো আমি 3 মানে 3 টু দি পাওয়ার 0 আনলেও আমার কোনো প্রবলেম হইতেছে না। বাট তাইলে আমার হইলো কি এইখানেও 2 আর 3 আছে, আর এইখানেও 2 আর এইখানেও 3 আছে। ওকে, সো আমার পাওয়ার কত ওইটা ডিপেন্ড করে না, বাট এইখানে মৌলিক সংখ্যা মানে ডিভাইজার যেটা আছে সেটা এখানেও থাকতে হবে, প্রাইম ডিভাইজার যেটা আছে সেটা এখানেও থাকতে হবে, প্রাইম ডিভাইজার। ওকে, সো এখন আমরা জিসিডি হিসাবে কি লিখতে পারি, যে প্রত্যেকটা যে পাওয়ার না, মানে প্রত্যেকটা প্রাইমের এইখানে 2 আছে এইখানেও 2 আছে, তো এই দুইটার মধ্যে যার পাওয়ার ম্যাক্সিমাম সেইটা নিব। এই দুইটার মধ্যে এই 2 স্কয়ার এই 2 স্কয়ার, তো দুইটাই তো সেম দেখতেছি পাওয়ার 2 এর পাওয়ার, তার মানে আমরা যে কোনো একটা নিলাম 2 স্কয়ার। ওকে, দেন 3 টু করব। এখন এই 3 এইখানে 0 এইখানে 3 1, আচ্ছা সরি যেটা বলতেছিলাম জিসিডি বের করব তো মিনিমামটা নিব। ওকে, সো 2 স্কয়ার নিলাম, এইখান থেকে 2 স্কয়ার আছে তার ভিতরে যেটা মিনিমাম, তাহলে মিনিমাম 2, তাহলে 2 স্কয়ার নেব। ওকে, এখন 3 টু দি পাওয়ার 0 আর 3 টু দি পাওয়ার 1 এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা পাওয়ার, এইটার পাওয়ার মিনিমাম উপরেরটা, তাহলে 3 টু দি পাওয়ার 0 নিব। এখন এইটা যদি করে তাহলে হয় কত 2 স্কয়ার ইনটু 3 মানে কত 4, মানে আমার কত 4 আর 12 এর জিসিডি কিন্তু আসলেই 4। তো এটা দিয়ে না বুঝলে আরেকটা এক্সাম্পল দেই, দেন বলতেছি যে এটা কিভাবে কাজ করে। তো আমরা যদি এটা একটা আরেকটা এক্সাম্পল নেই, ভালো সাপোজ 20 নিলাম আর 36 নিলাম, 20 আর 36 এর জিসিডি কত কেউ বলতে পারো? 20 আর 36 এর জিসিডি কত? আমার কথা কি শোনা যায়? হ্যালো, শোনা যায় ভাই। তাহলে 20 আর 36 এর জিসিডি কত কেউ বলতে পারো? ভাইয়া 4 হ্যাঁ 4। ওকে, তো আমি যদি 20 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হবে 20 এর? 2 স্কয়ার ইনটু 5, 2 স্কয়ার ইনটু 5, আর 36 এর 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার, মানে 3 3 9, 9 দুগুণ 18, আর 18 দুগুণে 40। তো আমরা ছোটবেলায় তো এইগুলো এইভাবে লিখতাম 2 2 3 3 এইভাবে, বাট আমরা করতেছি কি ওই যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনে আনার জন্য 2 স্কয়ার আর 3 স্কয়ার এই আকারে লিখতেছি। এখন আমি কি করব, ওই যে বললাম মানে এইটাতে একবার বেসিক শিখাচ্ছি, এই কারণে আমি যে আলাদা যেই যেই প্রাইমটা মিসিং ওইটা আনার ট্রাই করতেছি। তো দেখতেছি এইখানে 2 আছে, এই ইকুয়েশনেও 2 আছে, তো নতুন কিছু আনতে হবে না। তো এই ইকুয়েশনে দেখলাম কত আছে 3 আছে, বাট এই ইকুয়েশনে 3 নাই, তাহলে 3 টু দি পাওয়ার 0 আনি, তো আমার তো আর ইকুয়েশনে কিছু চেঞ্জ হইতেছে না। দেন এইখানে 5 আছে, বাট নিচের ইকুয়েশনে 5 নাই, এই নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশনে 5 নাই। সো আমি করব কি 5 টু দি পাওয়ার 0 আনতে পারি। তার মানে আমার হইলো কি এখন এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, এইখানেও 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে। ওকে, সো এখন আমি বলছি জিসিডি হচ্ছে মিনিমামটা, তো তাইলে এইটার জিসিডি হবে কত যদি আমি নেই, দেখ এখানে 2 স্কয়ার এখানেও 2 স্কয়ার, তাহলে মিনিমাম পাওয়ার কত স্কয়ার, তার মানে কি আমি 2 স্কয়ার নিলাম। দেন গুণ করব, এখানে 3 টু দি পাওয়ার 0 এখানে 3 স্কয়ার, তাহলে আমি নেব কত 3 টু দি পাওয়ার 0। দেন গুণ করব কত, এখানে 5 অন আছে আর এখানে 5 এর পাওয়ার 0 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 0 নেব। তাহলে এখন যদি আমি ইকুয়াল করি তাহলে আমার এখানে আসে কত, এখানেও জিসিডি আসছে 4, এখানেও আসছে 4, তো দুটো সেম হয়ে গেছে, বাট প্রবলেম নাই। তো কিভাবে কাজ করে আসলে সেটা বুঝছো? জাস্ট আমি করব কি এইটারও প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, এইটারও প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, দেন দুইটার মধ্যে কমন যে প্রাইমগুলো আছে প্রত্যেকটা কমন প্রাইমের কি করব মিনিমাম পাওয়ারটা নেব।
বুঝতে পারছি কিনা? দুইটার ভিতরে প্রত্যেকটার কমন প্রাইমের দুইটা পাওয়ার আছে, তো এইটা যদি 2 থাকে এখানে তো 2 আছে তাহলে তো এই এই দুইটার মধ্যে যেটার পাওয়ার মিনিমাম সেই নাম্বারটা আমি জিসিডির মধ্যে নিব, দেন জাস্ট সবগুলো গুণ করলে আমার কি আসবে, জিসিডি চলে আসবে। এইভাবে আসলে জিসিডি কাজ করে। কিন্তু এইটা কেন কাজ করে? আচ্ছা দেখ, আমি একটু আগে বললাম জিসিডি এর ফুল মিনিং কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার। ওকে ভাই হ্যাঁ, ভাই এটাকে মনে হয় ভাই গ্রেটেস্ট কমন ফ্যাক্টর জিসিএফ, বুঝি নাই। মানে এটাকে ভাই জিসিএফ পড়ছিলাম, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আর কি। মানে এটা আচ্ছা। গসাগু নাকি এটা? হ্যাঁ এটাই তো গসাগু, গ্রেটেস্ট কমন। তো আমরা বলতেছি কি গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে সব থেকে বড় একটা ডিভাইজার, বাট সবগুলোর ভিতরে কি কমন। এখন আমার দেখ কমন হওয়ার জন্য কি লাগবে, তো ওই নাম্বারটা জিসিডি যা হবে তা কিন্তু এইটারও ডিভাইড করতে হবে আর এই জায়গায় ডিভাইড করতে হবে। সো আমার এইখানে এমন কিছুই আনতে হবে যা অ্যাটলিস্ট দুটোটার মধ্যেই আছে। আবার বলি, যেহেতু জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে এমন একটা নাম্বার যা এই 20 রেও ডিভাইড করবে, 36 রেও ডিভাইড করবে। তো আমার এই প্রাইম ফ্যাক্টরাইজেশনেও জিসিডির মধ্যে যেইটা থাকবে 2 এর পাওয়ার, অবভিয়াসলি আমার এই 20 এর মধ্যেও অ্যাটলিস্ট থাকতে হবে, আবার 36 এর মধ্যে অ্যাটলিস্ট থাকতে হবে। বেশি হলে সমস্যা নাই, ওটা মাল্টিপল হয়ে যেতে পারে, জাস্ট আমরা ডিভাইড করতে পারলেই তো হয়েছে নাকি। তো তাহলে কি হবে, জাস্ট বললাম যে 2 এর পাওয়ার যা থাকবে জিসিডির মধ্যে ওইটা আমার এই জায়গায় যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটার মধ্যে অ্যাটলিস্ট অত পাওয়ার থাকতে হবে ওই প্রাইমার, তাইলেই কেবল ওই নাম্বারটা আমার জিসিডি হইতে হবে। সো এই কারণেই আমি যখন জিসিডি বের করি জাস্ট করে কি দুইটার মধ্যে যেটা মিনিমাম পাওয়ার আছে সেইটা নিই। মিনিমাম পাওয়ার কেন নিই, কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমার থাকতেই হবে বলতেছি, নয়তো তো আর ডিভাইড করতে পারবে না। সাপোজ আমি যদি এইখানে 3 টু দি পাওয়ার এখানে 2 আছে তার মানে 2 নিতাম, বাট যখনই আমি এই জিসিডি দিয়া এই 20 রে ভাগ দিতে চাইতাম আমি কিন্তু 3 স্কয়ার এর পাইতাম না। 3 কিন্তু আমার একবারও নাই, বাট আমার জিসিডি এর মধ্যে কিন্তু 3 স্কয়ার আছে। তো এই নাম্বারটা দিয়ে তুই কিন্তু জীবনে এই 20 রে ভাগ দিতে পারবি না। তো এই কারণে আসলে জিসিডি এইভাবে কাজ করে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই, জিসিডি এর সাথে প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে কাজ করে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো, তার কোনো কোশ্চেন আছে? ওকে ধরে নিলাম কোশ্চেন নাই। আচ্ছা জাস্ট এখন যদি আমি এলসিএমটা বের করি, জিসিডি এন্ড এলসিএম। সো এলসিএম জিনিসটা আসলে কি ছিল? এলসিএমটা ছিল এরকম, ধর অনেকগুলা নাম্বার আছে এন, তো সাপোজ আমার এন সংখ্যক নাম্বার আছে, তো আমার এক্স লাগবে কি ম্যাক্সিমাইজড, ওকে, এন্ড এক্স মড এ, এটা একটু স্পেস না দিয়ে এক্স মড a1 ইজ ইকুয়াল টু 0 এন্ড হইতে হবে কি এক্স মড a2 ইজ ইকুয়াল টু 0 এন্ড এরকম যাইতে 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 a অফ n মানে এক্স মড a অফ n ইজ ইকুয়াল টু 0। মানে আমার কি লাগবে এমন একটা নাম্বার, সরি ম্যাক্সিমাইজড না মিনিমাইজড, সো লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল মানে কি গুণিতক। সো আমার এতগুলা নাম্বারের জন্য একটা এমন একটা মিনিমাইজড নাম্বার লাগবে যেইটারে আমার এই সবগুলা নাম্বার দিয়ে ডিভাইড করে। বাট জিসিডি তো অন্যটা উল্টোটা ছিল, যে এমন একটা ম্যাক্সিমাম নাম্বার যেইটা দিয়া এই নাম্বারগুলোরে ডিভাইড করা যায়। আর এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, তার মানে এমন একটা নাম্বার যারে আমি এই সবগুলা নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো, যেটা আমরা লসাগু বলতাম না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক নাকি, এরকম বাংলায় পড়ে আসছি না। গসাগু ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সো এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, তো লোয়েস্ট, সো এই কারণে মিনিমাইজড। আর এখানে জিসিডি হইতো গ্রেটেস্ট, তার মানে এক্স লাগবে ম্যাক্সিমাইজড। গ্রেটেস্ট কমন ডিভাইজার এই নামটা দিয়ে আসলে একটু মনে রাখার ট্রাই কর, যে এরকম জিসিডি তে সবগুলা নাম্বারে এক্স দিয়ে ডিভাইড করবে, এরকম একটা এক্স লাগবে ম্যাক্সিমাইজড।
আর এলসিএম এর লোয়েস্ট কমন মাল্টিপল, তার মানে এমন একটা এক্স লাগবে যেটা সব থেকে ছোট, এন্ড এই এই যতগুলো নাম্বারের এলসিএম বের করবে সবগুলো নাম্বার দিয়ে ওই এক্স এর যাতে ডিভাইড করে। ওকে, সো আমরা বলতেছিলাম কি এখানে, তাইলে এইটার এলসিএম হবে কি, এটার এলসিএম হবে, এইখানে নিছিলাম কি দুইটার ভিতরে কমন যেটা মিনিমাম, বাট এলসিএম এ নিতে হবে দুইটার ভিতরে ম্যাক্সিমাম। দেখ তাহলে ইনটু 3 টু দি পাওয়ার 1। এখন তাহলে আসে কত, 2 স্কয়ার মানে 4 ইনটু 3, 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে 2 স্কয়ার ইনটু 3 মানে কত হয়, 3 দুগুণে 6 দুগুণে 12। তাহলে আমার 4 আর 12 এর জিসিডি কত, 12। তো আবার যদি এইখানে বের করি তাহলে এইখানে এলসিএম কত আসবে, তো আমি 2, এখানে 2 স্কয়ার, এখানেও 2 স্কয়ার, তাহলে দুইটার ভিতরে ম্যাক্সিমাম কোনটা, 2 স্কয়ার। দেন কি করব, এখানে 3 টু দি পাওয়ার 0 আর 3 স্কয়ার, তাহলে ম্যাক্সিমাম কোনটা, 3 স্কয়ার। দেন 5 টু দি পাওয়ার 1 আর 5 টু দি পাওয়ার 0 এর ভিতরে ম্যাক্সিমাম কোনটা, 5 টু দি পাওয়ার 1। এখন এইটারে গুণ কর, তাহলে দেখ জিসিডি আসে কত, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9 আর 5, তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 4 5 20 আর 9, তার মানে কত হয়, 180। 2 দুগুণে 4 আর 5 20, কত আসে এখানে, 180। ওকে, তাহলে আর এলসিএম হইল আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে যে জিসিডি এর এলসিএম এর সাথে আমার এই প্রাইম ফ্যাক্টরাইজেশনের কি সম্পর্ক? আচ্ছা, ফ্র্যাঙ্কলি বলতে পারো, কারো কোনো প্রবলেম থাকলে, একেবারে বেসিকে যদি কারো প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারো, বাট এটি ইম্পর্টেন্ট। এই পর্যন্ত কি বোঝা গেছে যে আমি জিসিডি নিব জাস্ট হচ্ছে দুইটার মধ্যে কমন মিনিমামটা আর এলসিএম এর জন্য ম্যাক্সিমামটা। এখন এলসিএম এর জন্য ম্যাক্সিমামটা কেন নেবে, দেখ জিসিডির সময় কারণ কি ছিল, যে আমার গ্রেটেস্ট কমন, তার মানে কি আমার এই দুইটারই ডিভাইড করবে কোন নাম্বারটা, জিসিডিটা। তো জিসিডি ডিভাইড করার জন্য এইটারে কখন ডিভাইড করবে, যখন এইটার ভিতরে এই 2 স্কয়ার থাকবে, তার মানে অ্যাট লিস্ট 2 স্কয়ার থাকতে হবে, বেশি থাকলে সমস্যা নাই, বাট মিনিমাম 2 স্কয়ার থাকতেই হবে, আবার 3 টু দি পাওয়ার 0 অ্যাট লিস্ট থাকতেই হবে, না থাকলে তো ডিভাইড করতে পারবে না। বাট এলসিএম কি ছিল, এলসিএম হচ্ছে এমন একটা নাম্বার যারে এই 4ও ডিভাইড করবে, এই 12ও ডিভাইড করবে, আবার এখানে এলসিএম হচ্ছে এমন একটা নাম্বার যেটারে 20ও ডিভাইড করবে, 36ও ডিভাইড করবে। সো এমন কি মিনিমাম হইতে পারে যাতে এই 20 এর এই 2 স্কয়ার এই সবগুলো থাকে, 3 টু দি পাওয়ার 0 থাকে, 5 টু দি পাওয়ার 1 থাকে। সো আচ্ছা দেখ, এই 3 টু দি পাওয়ার 0 আর 3 স্কয়ার এর ভিতরে আমি যদি 3 স্কয়ার ম্যাক্সিমামটা নিয়েই রাখা দিই, তার মানে কি আমার অবভিয়াসলি 3 টু দি পাওয়ার 0 আছে, বাট আমি যদি 3 টু দি পাওয়ার 0 নিতাম তাহলে কিন্তু আমার 3 স্কয়ার আর থাকতো না। কারণ এখন যদি 3 স্কয়ার না থাকতো তাহলে তো আমি আর 36 দিয়ে ডিভাইডই করতে পারতাম না ওই নাম্বারটার। তার মানে আমার লোয়েস্ট কমন মাল্টিপল মান হইছে যে ওই নাম্বারটারে আমার 36 দিয়ে আর 20 দিয়ে ডিভাইড করতে হবে। এখন 36 আর 20 দিয়ে ডিভাইড করা মানে 20 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে যেই ভ্যালু আছে সবকিছু আমার এই এলসিএম এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, ক্লিয়ার কিনা আমার কথা? কারো কোনো, হ্যাঁ ওকে। আচ্ছা, সেটার কোড কি দেখানো লাগবে, আমি যদি কালকের ওই কোডটা দেখাইতে চাই, ওকে, সো কোড যদি দেখাই, আচ্ছা দেখ এখানে আমার কি আছে, দুইটা নাম্বার দেয়া আছে এ আর বি, ওকে, সো দুইটা নাম্বার দেয়া আছে। তো আমার করতে হবে কি, এ এর গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করতে হবে আর বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করতে হবে না। সো আমি কিভাবে করতে পারি, এ এর গ্রেটেস্ট কমন ডিভাইজার একটা ম্যাপে সেভ রাখবো, সাপোজ ম্যাপের আমি সম্পূর্ণ কোড লিখবো না এইগুলা, তাইলে অনেক টাইম চলে যাবে। সেই কোডগুলো আসলে মেজরদের এখন জাস্ট ইমপ্লিমেন্ট করার বিষয়, আমি যদি সব বুঝাই দিতে পারি লজিকটা। ওকে দেখ, তাহলে আমি এখানে কাউন্ট 1 এটা রাখলাম একটা,
আর একটা নাম্বার রাখলাম, আর একটা রাখলাম কি ম্যাপ, এটা কাউন্ট টু, মানে এটা বি এর জন্য। ওকে, সো এটা এ এর জন্য, এটা বি এর জন্য। তাহলে এ আর বি এর ভ্যালু যদি আমি এখানে লিখি সাপোজ, সো এ এর ভ্যালু কত হবে? এ এর ভ্যালু দিলাম 20 আর 37, এ এর ভ্যালু দিলাম 20 আর বি এর ভ্যালু দিলাম 36। সো কালকের ক্লাসটা যদি কইরা থাকো তাহলে আই থিংক তোরা সবাই মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করতে পারবে। তো আমি জাস্ট প্রাইম ফ্যাক্টরাইজেশনের সেভ কিভাবে করে ওইটা দেখাইছিলাম না, তোমরা সেভ তো ইজিলি করতে পারবো। কোন ভ্যালুটা কতবার আছে, সাপোজ 20 এর মধ্যে কতবার আছে, 2 আছে কতবার, 2 বার, 2 আছে 2 বার, তাহলে 2 কি রাইখা তার ভ্যালু রাখবো 2 ম্যাপে, এরকম না? দেন তারপরে কি করছিলাম, 20 এর জন্য কি আইছে 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1, তাহলে 5 টু দি পাওয়ার 1 আসছে, তাহলে 5 এর কাউন্ট থাকবে কত 1, এই কাউন্ট 1 এই ম্যাপের ভিতরে। বুঝতে পারছি কিনা? বাট এখন দেখ 3 তো আর এখানে নাই, বাট আমি বলছিলাম কি যখন এসটিএল এর ক্লাস করাইছিলাম যে ম্যাপের মধ্যে যা আমরা ইনিশিয়ালাইজ করি না তার ভিতরে অটোমেটিক 0 বসে থাকে, তার মানে আমার 3 টু দি পাওয়ার 0 অটোমেটিক বসানো আছে, ওইটার আমার আলাদাভাবে বসানোর দরকার নাই। এই একটা গেল। দেন কাউন্ট 2 তে 36 এর জন্য কি আসছে, 36 এর 2 স্কয়ার 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 0। ওকে, তাহলে 2 এর ভ্যালু 2, মানে 2 দুইবার আছে, 3 ও দুইবার আছে, এইভাবে তো সেম থাকবে। এন্ড ওই যে 5 টু দি পাওয়ার 0 ওইটার সেভ করার দরকার নেই, কারণ অটোমেটিক 5 টু দি পাওয়ার 0 সেভ আছে। দেন জাস্ট আমরা করব কি একটা অ্যানসার রাখবো যার ভিতরে অন রাখবো। ওকে, এখন একটা ফর লুপ চালাবো কিসের ভিতরে, অটো এন্ড ইউ, এই যে আচ্ছা ইউ তারপরে কাউন্ট অন, এই কাউন্ট অন এর উপর একটা ফর লুপ চালাবো, এই যে কাউন্ট অন এর উপর। ওকে, এখন আমার দেন করতে হবে কি, এইটা ধরলাম কাউন্ট অন, তাহলে ইউ ডট সেকেন্ড হবে কি, আমার এই কাউন্ট অন এর ভিতরে কোন ভ্যালুটা কতবার আছে সেটা না, তাহলে আমি ধরলাম ইন ফার্স্ট ভ্যালু, তাহলে একটা দিলাম ইন এ, মানে এ এর ভিতরে এই ইউ মানে কি, এটা তো আমার প্রাইমের উপরে লুপ চলবে না, যে 2 কতবার আছে 5 কতবার আছে, এটা তো ইউ ডট ফার্স্ট, তাহলে ইউ ডট সেকেন্ড হবে কি, ইউ ডট সেকেন্ড আমার 2 কতবার আছে একবার লুপে ঘুরবে, দেন আবার ঘুরে আসবে যে 5 কতবার আছে। ওকে, সো আমি করব কি ইউ ডট সেকেন্ড করলাম, দেন করব কি ইন্টিজার ইন বি তে লিখব কত, কাউন্ট 2 অফ ইউ ডট ফার্স্ট, এটা না, কারণ আমার কি ছিল সাপোজ এটা যদি আমি লিখতাম ইন্টিজার কারেন্ট প্রাইম, কারেন্ট প্রাইম ইজ ইকুয়াল টু ইউ ডট ফার্স্ট, তাহলে কারেন্ট প্রাইমের কাউন্ট হইলো এই এতে, কাউন্ট অনে আছে সেই জায়গায় হচ্ছে ইউ ডট সেকেন্ড। এখন বি এর ভিতরে মানে বি এর কাউন্ট আমি কাউন্ট 2 তে সেভ রাখছিলাম, তাহলে ওই প্রাইমটাই মানে এইখানে যে কারেন্ট প্রাইমটা, এই প্রাইমের কাউন্টই বি ভ্যালুর মধ্যে, মানে বি এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে কতবার আছে, তাহলে কাউন্ট 2 তে আমি লিখবো কি এখানে কারেন্ট প্রাইম কতবার আছে। এখন জাস্ট কি করব, আমি অ্যানসারের সাথে গুণ করব কত, যে পাওয়ার অফ কত ইউ ডট মানে কারেন্ট প্রাইমটা আর মিনিমাম, মানে এর পাওয়ার হবে কি মিনিমাম অফ যে ইন এ, এতে কম সংখ্যক বার আছে নাকি বি তে কম সংখ্যক বার আছে, দেন জাস্ট শেষে অ্যানসারটা হলো আমার প্রিন্ট করে দিলেই হবে। তার মানে এই অ্যানসার এইটাই কি আমার জিসিডি, আমি যদি এটা জিসিডি লিখে দিই তাইলেই হবে। এটা বোঝা গেছে কিনা? আর জাস্ট এলসিএম এর জন্য যদি এলসিএম হইতো তাইলে করতাম কি, জাস্ট যেটা ম্যাক্সিমাম সেটা নিবে বললাম না, তাহলে এইখানে জাস্ট কি করব, এই যে মিনিমাম দিছি না এইখানে ম্যাক্সিমাম দেব, এই তো। তার মানে কি করলাম, এই যে এইখানে দুইটা ম্যাপের মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে সেভ করে রাখলাম, দেন জাস্ট যে কোনো একটা কাউন্টের উপরে লুপ চালাইলাম, তাহলে প্রত্যেকটা কারেন্ট প্রাইমে, মানে প্রত্যেকটা প্রাইমে সাপোজ এইখানে কারেন্ট প্রাইম কি কি ছিল 2 3 আর 5, তাহলে এইখানে 2 3 5 এর উপর লুপ চলবে, দেন 2 এর কারেন্ট প্রাইম 2 সাপোজ, তো 2 এর কাউন্ট এতে কতবার আছে আর 2 এর কাউন্ট বি তে কতবার আছে সেটা বের করে দুইটার মিনিমাম করব এন্ড জাস্ট 2 এর পাওয়ার সেটা বসাই দেব, আর ওটা এলসিএম এর সাথে গুণ করব। এইভাবে এলসিএমটা আমার ফাইন্ড হয়ে যাবে, জাস্ট এলসিএম প্রিন্ট করে দিলেই হবে। কারো বুঝতে প্রবলেম আছে কোড? কারো প্রবলেম থাকলে বলতে পারো। ওকে, কেউ কিছু না বললে ধরে নেব যে প্রবলেম নাই, বাট যদি প্রবলেম থাকে বলো তাইলে আবার বুঝাই দেব, আমার বুঝাইতে তো সমস্যা নেই, কথা না বুঝতে পারলে জিজ্ঞেস করিস। ওকে, তো গেল এই জিসিডি আর এলসিএম। হ্যাঁ বল।
ম্যাপিংটা একটু আরেকবার বুঝি নাই। লুপের ম্যাপিংটা একটু আরেকবার ইটারেশন ওই লুপের ম্যাপিংটা। ওকে, সো আমি করতেছিলাম কি, বললাম কি ম্যাপে এর ভিতরে কোন প্রাইমটা কতবার আছে সেটা সেট থাকে, আর এই কাউন্ট টু এর ভিতরে বি এ কোন প্রাইমটা কতবার আছে সেটা এখানে সেট করলাম, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম জাস্ট। এখানে ওই প্রাইম ফ্যাক্টরাইজেশনের অ্যালগরিদমটা চালাই দিবে, এখানেও এটা গত ক্লাসে আছে, দেখে নিস, এখানে আবার রিপিট করলে টাইম যাবে। সো দেন আমি করবো কি, এলসিএম এর ভিতরে তো আমি জিরো রাখতে পারবো না, কারণ জিরোর সাথে আমি তো করতে হবে কি মাঝখানে গুণ করতে হবে, বাট জিরোর সাথে যাই গুণ করবো সবসময় তো এলসিএম জিরোই থাকবে, তো এই কারণে এলসিএম ইনিশিয়ালাইজেশন করতে হবে অন দিয়ে। এখন আমি লুপ চালাবো জাস্ট কিসের উপরে, এখানে দেখ আমি যে কোনো একটার উপরেই তো লুপ চালাবো না, এই 2, 3 আর 5, সাপোজ এইখানে আমার 3 ছিল না, বাট ধর এইখানে আমার 3 ছিল, তাইলে এই কাউন্ট ওয়ানে তো আমার 3 নাই, কাউন্ট টু তে তো 3 আছে, তাহলে আমার এইখানে এই যে লুপটা চালাইলাম অটো ইউ কাউন্ট টু, এই ইউ মানে কিন্তু একটা পেয়ার টাইপের ভেরিয়েবল। সো আমি ইউ ডট এইখানে ইউ ডট ফার্স্ট মানে হচ্ছে আমার কি আর ইউ ডট সেকেন্ড মানে হচ্ছে ভ্যালু। সো এইখানে আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এইটা হচ্ছে প্রাইম, কোন প্রাইমটা, আর ইউ ডট সেকেন্ড মানে হচ্ছে পাওয়ার, মানে এই প্রাইমটা কতবার আছে সেইটার পাওয়ারটা, মানে বলতে গেলে এই যে a1 আর কোনটা a1 আর p1 না, সো এইখানে এই প্রাইমটা বলতে গেলে a আর পাওয়ার বলতে গেলে p। সো যেটা করলাম তাহলে ইউ ডট ফার্স্ট এটা কারেন্ট প্রাইম লিখলাম, দেন ইন এ এর ভিতরে আছে কতবার, ইউ ডট সেকেন্ড মানে কি কতবার আছে সেটা আমি ইউ ডট সেকেন্ড দিয়ে পাই গেলাম। এখন বি তে কতবার আছে সেইটা কিভাবে পাবো, কাউন্ট টু তে আছে আমার সেই বি, ওই এই কারেন্ট প্রাইমটাই আমার বি এর ভিতরে কতবার আছে সেটা তো কাউন্ট টু তে সেভ আছে, তাহলে কাউন্ট টু অফ কারেন্ট প্রাইম এইভাবে লেখে না, তাহলে কাউন্ট টু তে কারেন্ট প্রাইমটা কতবার আছে সেইটা আমার এখান থেকে দিবে, ইন বি এর ভিতরে সেভ হবে। এখন ইন এ আর ইন বি এর ভিতরে কতবার আছে বি এর ভিতরে কতবার আছে সেটা আমি পাইলাম, এখন জাস্ট আমি এলসিএম করতেছি নাকি জিসিডি করতেছি সেইটার উপর ডিপেন্ড করে এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম লিখে দিব। তাহলে কারেন্ট প্রাইমের পাওয়ার যদি এলসিএম হয় তাহলে তো ম্যাক্সিমাম ফাংশন ইউজ করব, আর নয়তো মিনিমাম করব জিসিডির সময়। এখানে এই যে এতক্ষণ বুঝাইলাম না জিসিডির জন্য দুটার মধ্যে কমন যেই ম্যাক্সিমাম সেইটা বারবার গুণ করতে করতে, মানে জিসিডির জন্য মিনিমাম যেটা সেটা গুণ করতে করতে যাব, আর এলসিএম এর জন্য ম্যাক্সিমামটা গুণ করতে করতে যাব, এরকম ছিল না? এবার বুঝতে পারছো? জি ভাই, ক্লিয়ার। ওকে, গুড। আচ্ছা, তো জিসিডি আর এলসিএম এর আমার প্রাইম ফ্যাক্টরাইজেশনের উপরে গেল। সো এরপরে ওকে, সো আরেকটা জিনিস দেখি আমরা, দেখ আচ্ছা এই নাম্বারটার ক্ষেত্রে আমরা করলাম কি, যেটা জিসিডি বের করলাম, জিসিডি এই জিসিডি না দুইটা নাম্বার আমি পাশাপাশি লিখি। ওকে, তো এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার আমি পাশাপাশি লিখবো। শুরুতে একটা ইকুয়েশন বের করার ট্রাই করতেছি, একটা ইকুয়েশন টু ফাইন্ড ইকুয়েশন। ওকে, এইটা আজকে আমি শেয়ার করে দেব না, একটু কঠিন টপিক লাগতে পারে, তো এই কারণে এইভাবে লিখতেছি, এটা শেয়ার করে দিলে হয়তো তোদের ডিভাইস দিতে সুবিধা হবে। আচ্ছা, একটা ইকুয়েশন ফাইন্ড করতেছি। সো কি বললাম কি, আমি এই দুইটা নাম্বার পাশাপাশি লিখবো, তাহলে লিখবো কত 20 ইনটু 36। ওকে, সো এইটা ইজ ইকুয়াল টু লিখলাম, মানে ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন আকারে লিখে 2 স্কয়ার তারপরে 30, মাঝখানে কিন্তু গুণ আছে বাট গুণ আমি লিখতেছি না, সো গুণ লিখলে একটু জায়গা বেশি লাগবে। 5 টু দি পাওয়ার 1 তারপরে কত 36 লিখবে, এবার 2 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার তারপরে 3 স্কয়ার এন্ড দেন 5 টু দি পাওয়ার 1, এই 2 স্কয়ার 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 1 এই লিখলাম না। এখন আমি জাস্ট করব কি, বললাম জিসিডি দিয়ে ডিভাইড করব, এই নাম্বারটারে জিসিডি দিয়ে ডিভাইড করব। তো জিসিডি কত ছিল, 2 স্কয়ার 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 0, তাহলে 2 স্কয়ার তারপরে 3 টু দি পাওয়ার 0 এন্ড দেন ছিল 5 টু দি পাওয়ার 0। তাহলে করলাম কি, আমি এটা করলাম আর নিচে ডিভাইড করলাম জিসিডি দিয়ে, তাহলে কি আসলো, সবগুলো নাম্বার এই লিখলাম, দুইটা নাম্বার লিখলাম আর দুইটা এই দিলাম, তাহলে আমার হইলো কি আসলে। এখন দেখ আমি যদি কাটাকাটি করি, এই 2 স্কয়ার কাটা যায়,
দেন এই 3 টু দি পাওয়ার 0 আর এই 3 টু দি পাওয়ার 0 কাটা যায়, দেন এই 5 টু দি পাওয়ার 0 আর এই 5 টু দি পাওয়ার, এখানে একটা 5 টু দি পাওয়ার 0 মেবি বেশি লিখছি, 5 টু দি পাওয়ার এইটা 5 টু দি পাওয়ার 0, তাহলে কাটা যায়। দেখ কি কি কাটা যায়, আমি যদি এখানে ইকুয়েশনটা এই পর্যন্ত আনি। ওকে, আমার এই 2 স্কয়ার কাটা, দেন এই 3 টু দি পাওয়ার 0 এই 3 টু দি পাওয়ার 0 কাটা, এই 5 টু দি পাওয়ার 0 এই 5 টু দি পাওয়ার 0 কাটা, তাহলে মাঝখানের এই তিনটে থাকে না, তাহলে 5 টু দি পাওয়ার 1 দেন 2 স্কয়ার দেন 3 স্কয়ার। ওকে, দেখ এখন এই ইকুয়েশনটা আর আমার এই এলসিএম এর ইকুয়েশনটা কি সেম না? 2 স্কয়ার 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 1, তাহলে আমি বলতে পারি এটা এলসিএম এর সমান। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াইলো কি আসলে? ওকে, আমার ইকুয়েশনটা দাঁড়াইলো কি, তাইলে আমি করলাম কি, শুরুতে নাম্বার কি ছিল, সাপোজ এইটা ধরলাম এ, এটা ধরলাম এ আর এটা ধরলাম বি, তাহলে আমি করলাম কি দুইটা নাম্বারের এইভাবে একটা ইকুয়েশন ট্রাই করলাম, এ ইনটু বি, এটারে ডিভাইড করলাম কি দিয়া, এর জিসিডি দিয়া, ডিভাইডেড বাই জিসিডি অফ এ ইনটু বি ইজ ইকুয়াল টু কত আসছে, এলসিএম আসছে কার, এই সেম নাম্বার দুইটারই, তাহলে এলসিএম অফ এ ইনটু, মানে ইনটু তো না, এটা কমা, এখানেও কম, তাহলে দুইটা নাম্বার গুণ করছি এন্ড ওই নাম্বার দুইটার জিসিডি দিয়ে ভাগ করছি, দেখা গেল আমার চলে আসছে কি এলসিএম। ওকে, তার মানে আমার আমি যেই ইকুয়েশনটা ফাইন্ড করার ট্রাই করছি সেটা হলো এ ইনটু বি ইজ ইকুয়াল টু জিসিডি অফ এ কমা বি আর ইনটু এলসিএম অফ এ কমা বি। কিভাবে আসলো, এই জিসিডি তে এই সাইডে ভাগ, ওই সাইডে নিলে এলসিএম এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমার যে কোনো দুইটা নাম্বারের গুণফল মানে হইলো ওই নাম্বার দুইটার জিসিডি ইনটু ওই নাম্বার দুইটার এলসিএম। সো এই ইকুয়েশনটা আমার নাম্বার থিওরির অনেক জায়গায় কাজে লাগবে। সো এই ইকুয়েশনটা কিভাবে আসছে একটু আগে এই মাত্র বুঝাই দিলাম, এই প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে আসলে একটা প্রুফ করা যায়। এই ইকুয়েশনটা কিভাবে আসছে বোঝা গেছে কিনা? জাস্ট করলাম কি এই দুটো নাম্বারের গুণফল ডিভাইডেড বাই জিসিডি, তার মানে এলসিএম চলে আসছে। তাহলে ইকুয়েশনটা এইভাবে যে দুইটা নাম্বারের গুণফল ইজ ইকুয়াল টু জিসিডি অফ এ কমা বি ইনটু এলসিএম অফ এ কমা বি। সো আই হোপ ক্লিয়ার, ওইভাবে কোশ্চেন থাকার কথা না এই টপিকটায়। এরপরে আসি জিসিডি এর ইউক্লিডিয়ান জিসিডি অ্যালগরিদম, যেটা আমরা ছোট সময় পড়ছি। আচ্ছা, আমরা ছোট সময় এরকম পড়ছি কিনা যে সাপোজ 20 আর 36। ওকে, সো আমি যদি একটু পেইন্ট, আচ্ছা, সো লেখা তো কষ্টকর ম্যাথে, সো যদি এখানে লিখলাম 20 দেন এখানে লিখলাম 36, লেখা ঝামেলা। তো 20 দিয়ে 36 এর ভাগ দিলে থাকে কত, 1, তাহলে এখানে থাকবে কত 20 আর ভাগশেষ থাকে কত, সো ভাগশেষ থাকে কত এখানে 16। সো এখন এই 16 তাইলে কি আমি আবার নতুন ভাবে এইটারে আমি কি বানাইয়ে দেই, ডিভাইজার বানাইয়ে দেই, আর এই ডিভাইডেন্টটারে আমি এই ডিভাইজারটারে নতুন ডিভাইডেন্ট বানাই দেই। ওকে, বুঝাইতেছি, এখানে 20 লিখি, দেন 16 দিয়ে 20 রে আবার ভাগ করলে কত হয়, একবার হয়। সো এখানে থাকে কত, আরে ওয়েট, নাম্বারটা একটু ছোট ভাবে টানে, এই সো এখানে 16 দিয়ে 20 এর ভাগ দিলে একবার যায়, এখানে থাকে কত 16, দেন এখানে একবার ভাগ যায়, তার মানে ভাগশেষ থাকে কত 4, দেন এই 4 এইখানে থাকে, এই 16 এইখানে চলে আসে, দেন 16 রে আমি 4 দিয়ে 16 রে ভাগ দিলে 4 বার যায়, আর এখানে 16 ভাগ আর ভাগশেষ কত আসে 0। তো যেহেতু আমি 0 পাইছি এন্ড যখনই এইখানে ভাগশেষ 0 পাই, তারপর তার আমি কোনো কাজ করতাম না। এটা ছোট সময় এরকম একটা জিনিস পড়তাম কিনা, এরকম এই জিনিসটার কথা মনে আছে কিনা আগে সেইটা বলা, মানে এখানে যেটা করলাম এরকম একটা স্ট্রাকচার মনে আছে কিনা, সবাই করছে কিনা এখানে। এই জিনিসটা আসলে কি ছিল, ইউক্লিডিয়ান অ্যালগরিদম, মানে ইউক্লিডিয়ান উপপাদ্য ছিল, সহজ কথা এই টাইপের কিছু একটা। সো আমরা করতাম কি, এইটা ছিল কি, এইটা ছিল ডিভাইজার, আর এইটা ছিল কি ডিভাইডেন্ট, আর এইটা ছিল কি
কোশেন্ট না কি যেন বলে আর কি, যাই হোক ভুল বললে বইলা দিস। আর এইটা হচ্ছে রিমাইন্ডার। তো আমরা করে কি প্রথম ধাপে যেইটা ডিভাইজার ছিল সেইটা পরের ধাপে কি হয়ে যায়, ডিভাইডেন্ট হয়ে যায়। আর এই প্রথম ধাপের যেটা রিমাইন্ডার সেইটা হয়ে যায় কি পরের ধাপে ডিভাইজর। আবার বলি যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম যদি এখানে লিখি তাইলে আমরা যেভাবে করতাম জিসিডি ইউক্লিডিয়ান অ্যালগরিদম, ওকে। সো আমরা করি কি এখানে চারটা জিনিস। তো একটা হচ্ছে ডিভাইজর, সো একটা ডিভাইডেন্ট মানে যেই নাম্বারটা আমরা ভাগ করব, দেন আরেকটা হচ্ছে কোশেন্ট এরকম কিছু একটা, যেটা হচ্ছে ভাগফল যেটা বলে, এই যে ডান সাইডে এটা ভাগফল। তো এইটা নিয়ে আমাদের কোনো তেমন একটা ডিল না। আর একটা হইলো রিমাইন্ডার মানে ভাগশেষ, রিমাইন্ডার বানানো হয়েছে আর ইএমএআই নাকি, যাই হোক। যাক, তাইলে এই চারটা জিনিস ছিল। তাহলে আমরা করতেছি কি, ফার্স্ট যেই ধাপ ছিল এই ধাপের ডিভাইজর রে আমরা পরের ধাপে কি বানাই দেই, ডিভাইডেন্ট। তাইলে সাপোজ আমি আইএথ এইটার যে ডিভাইজর মানে সরি পরের ধাপের ডিভাইজর হবে কি আগের পরের ধাপের ডিভাইজার। এই 16 আসছে কোন জায়গা দিয়ে, আগের ধাপের রিমাইন্ডার দিয়ে, আগের ধাপের রিমাইন্ডার, আগের রিমাইন্ডার, ওকে। আর ডিভাইডেন্ট এইটা আসছে কই দিয়া, আগের ধাপের ডিভাইজার দিয়া না, তাহলে আগের ডিভাইজার, ডিভাইজার বানান কি হইছে ডিআই, ওকে। দেখ এই কাজটা আমরা কিভাবে করছিলাম, এই 20 রে 36 দিয়ে ডিভাইড করছি, তার মানে একবার যায় 20 রে 36 এর মধ্যে, তাহলে একবার লিখলাম তার 20। এখন 20 দিয়ে ভাগ করলে 16 থাকে ভাগশেষ। এখন এই 16 আর এই 20 রে আমি করব কি নতুন এইখানে নিয়ে আসব। দেন এখন 16 দিয়ে 20 রে ডিভাইড করলে কতবার করা যায়, একবার 16, তাহলে ভাগশেষ থাকে 4। এখন 4 দিয়ে 16 রে ভাগ করলে 4 বার যায় আর 16 ভাগশেষ থাকে 0। এখন যখনই ভাগশেষ 0 চলে আসছে ওই মুহূর্তে যেইটা ডিভাইজার ছিল সেটাই আমার জিসিডি না, আমরা ছোটবেলায় এরকম করতাম। তাহলে এই প্রসেসটাই করলাম কি, আগের ধাপের যেটা রিমাইন্ডার সেটা নতুন ধাপের কি হবে, ডিভাইজার। তাহলে আগের ধাপের যেটা রিমাইন্ডার সেটা নতুন ধাপের ডিভাইজার, আগের ধাপের যেটা ডিভাইজার সেটা নতুন ধাপের ডিভাইডেন্ট। আবার বলতেছে ডিভাইজার মানে হইতেছে আমার যেটা দিয়ে ভাগ করতেছে, ডিভাইডেন্ট মানে হইতেছে যেই ভ্যালুটারে ভাগ করতেছে। আর এই দুইটা আপাতত দরকার না, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, এটা তো জানি সবাই। সো তাহলে এই কাজটা কিভাবে কাজ করে এটা বুঝাইলাম। এখন যদি এটার কোড লিখতে বলে, আচ্ছা এই থিওরি বুঝতে সমস্যা আছে কারণ সেটা বল। এই উপপাদ্য এইভাবে আমরা শিখছিলাম, হয়তো এখন অনেকের মনে নাই। এই থিওরি বুঝতে প্রবলেম আছে কিনা? না না, ওকে। সো আমরা যদি এটা একটু করে যাই, কি বলছি, আগের ধাপের রিমাইন্ডার হবে পরের ধাপের ডিভাইজার, এন্ড আগের ধাপের ডিভাইজার হবে পরের ধাপের ডিভাইডেন্ট। তো আমরা যদি একটা কোড লিখি, এখানে ইটারেটিভ কোড লিখি শুরুতে, ওকে। সো এটা তো গেল কারেন্ট প্রাইমের বিষয়টা, এগুলো সবই দিয়ে দিব না। সো আমি বলতেছিলাম কি যে লিখবো, সাপোজ আমার ইন্টিজার a ইজ ইকুয়াল টু দেয়া আছে কত 20 আর b ইজ ইকুয়াল টু দেয়া আছে সাপোজ 36। এখানে যেটা एग्जांपल দিতেছিলাম সেটাই নেই। তো আমি বলতেছি কি আমি কতক্ষণ পর্যন্ত এই কাজটা করব, দেখ পেইন্টের এখানে আমি কতক্ষণ পর্যন্ত এই কাজটা করছি, যতক্ষণ পর্যন্ত আমার এই সরি রিমাইন্ডার 0 না হইছে নাকি। আচ্ছা রিমাইন্ডার 0 এটা যদি আমি আরেক ধাপ বাড়াইতাম, আমি যদি আরেক ধাপ বাড়াইতাম এখানে হয়তো কি এখানে ভাগশেষ থাকতো 0 আর এই ডিভাইডেন্ট চলে আসতো কত, এই যে আগের ধাপের 4, তাহলে আগের ধাপের 4 এখানে চলে আসতো। আর এই তার মানে কি আমার ডিভাইজার যখন 0 হয়ে যাবে না, জিনিসটা এরকম না যে ডিভাইজার যখন 0 হয়ে যাবে তখন আমার ডিভাইডেন্ট যেটা সেটাই আমার জিসিডি, আমি এইভাবেও তো বলতে পারি, জিনিসটা এমন না। তো তাইলে আমি যদি এখানে এরকম লিখি যে আমার এ হইল সাপোজ ডিভাইজার আর বি হইল ডিভাইডেন্ট, আমি একটু ই করে দিলাম। তাহলে কতক্ষণ পর্যন্ত লুপটা চালাবো, হোয়াইল কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ডিভাইজারটা 0 না হয়।
সো ডিভাইড কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে তো ইনফিনিটি চলে আসে, তো তাহলে ওই সময় আমি ব্রেক করে দেব। তাহলে ডিভাইজার যতক্ষণ অবধি 0 না আসে, তাহলে আমি এখানে করব কি while a not is equal to 0, সহজ কথা a greater than 0 যতক্ষণ পর্যন্ত, মানে a 0 না হয়, ডিভাইজারটা 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমি করব কি রিমাইন্ডার, মানে একটা রিমাইন্ডার নিব, ইন্টিজার রিমাইন্ডার ইজ ইকুয়াল টু কত নিব, আমার ডিভাইডেন্টে ভাগ কর মড করব কি দিয়ে, ডিভাইজার দিয়ে, ডিভাইডেন্টে ডিভাইজার দিয়ে মড করছি, তাহলে যেটা থাকে সেটা রিমাইন্ডার। ওকে, এখন আমি বলতেছিলাম কি, আমি পরের ধাপের জন্য এইখান থেকে চেঞ্জটা করব কি, পরের ধাপের জন্য চেঞ্জটা করব এই যে এইখানে বলতেছিলাম যে আগের ধাপের যেটা রিমাইন্ডার সেটা পরের ধাপের জন্য ডিভাইজার হবে, তাহলে পরের ধাপের জন্য ডিভাইজারের মধ্যে কি থাকবে, পরের ধাপের মধ্যে ডিভাইজারের মধ্যে ঢুকবে রিমাইন্ডার, তাহলে কারেন্ট যেটা রিমাইন্ডার আছে সেইটা ঢুকবে পরের ধাপের জন্য। এন্ড এইটা কিন্তু আমার একটা টেম্পে সেভ রাখতে হবে। সো এটা যদি আমি একটু ঘুরাইয়ে লিখি, তাহলে নতুন পরের ধাপের ডিভাইডেন্ট হবে আগের ধাপের ডিভাইজার, তাহলে পরের ধাপের ডিভাইডেন্ট কত, বি, বি এর মধ্যে থাকবে কত, আগের ধাপের ডিভাইজার, পরের ধাপের ডিভাইডেন্ট বি, তার ভিতরে থাকবে আগের ধাপের ডিভাইজার এ, এন্ড পরের ধাপের ডিভাইজার তার ভিতরে থাকবে আগের ধাপের রিমাইন্ডার, তার মানে আগের ধাপের রিমাইন্ডার কত, কারেন্ট রিমাইন্ডারটা এটা দেন এই। সো এইভাবে কাজ করতে করতে একটা সময় দেখা যাবে আমার কত এ 0 চলে আসবে। সো এ 0 বা 0 থেকে ছোট চলে আসবে, তো যখনই এ 0 বা 0 থেকে ছোট চলে আসবে তার মানে কি এ ডিভাইজার ছিল, ডিভাইজার 0 চলে আসছে, আর যখন ডিভাইজার 0 চলে আসছে এই যে তখন আমরা কি ডিভাইডেন্টটাই আমার জিসিডি, সেটা বলতেছিলাম না। তাহলে আমি এখানে করতেছিলাম কি, যখনই ডিভাইজার 0 চলে আসছে এখান থেকে ব্রেক করে যাবে, দেন জাস্ট সি আউট করব বি ইন্ডেল, ইন্ডেল বলতে কি হইতো নিউল্যান্ডটা। সো বি তার মানে কি এই বি আমার তখন কি ডিভাইডার, তাহলে এইটাই কি আমার জিসিডি। তো যদি একটু রান করে দেখাই তাহলে মেবি ক্লিয়ার হবে। ধর আমি এখানে কত নিতেছিলাম, এ এর ভ্যালু 20 দিলাম, বি এর ভ্যালু 36, এটা যদি রান করে আসার কথা কত 4 আসবে, এত এই 4 আসছে। তো আমি যদি এইখানে একটু উল্টে দেই, সাপোজ 36 দেই আর 20 দেই, 36 আর 20 দিলেও কিন্তু আমার আহামরি কোনো সমস্যা নাই, ডিভাইজারটা বড় ডিভাইডেন্টটা ছোট, প্রবলেম কি 4 আসছে, জাস্ট একটা ধাপ বেশি লাগতেছে, কিভাবে উল্টেই তো যাইতেছে। আমি 20 রে মড করতেছি কত দিয়ে, 36 দিয়া, এখানে বলছি কি এ আমার ডিভাইজার, বি হইছে ডিভাইডেন্ট, তার এইরকম পড়তে, কিন্তু এটা ইংলিশে বলতেছে এই কারণে মেবি ঝামেলা হইতেছে। ধর বি এটা ডিভাইডেন্ট 20 মড করতেছি কত দিয়ে, 36 দিয়া, তার মানে মড আসে কত 20 তো আসে না। সো তাইলে আমার এক ধাপ জাস্ট উল্টা, বি এর ভিতরে এ ঢুকে যাবে, এর ভিতরে রিমাইন্ডার মানে 20 চলে আসবে, তারপর এক ধাপ পরেই আমার 20 আর 36 আবার জায়গা মতো চলে আসবে। তার মানে আমার এ বড় নাকি বি বড় এরকম কোনো কিছু ভাবার দরকার নাই, জাস্ট এ আর বি যাই থাকুক না কেন আমি এই হোয়াইল লুপটা চালাই দিলেই হয়েছে। তো হোয়াইল লুপটা কিভাবে কাজ করে যদি আবার একটু দেখি, আমি এইখানে বলতেছিলাম এই জিনিসটা দেখাইয়ে, এইটা ইউক্লিডিয়ান অ্যালগরিদমের বেসিকটা কি ছিল, আমি দুইটা নাম্বার নিলাম সাপোজ, তো দুইটা নাম্বারের কি করলাম, জাস্ট 20 এই 36 এর ডিভাইজারটা ডিভাইডেন্টে ভাগ করলাম, ভাগফল এখানে লিখলাম, ভাগশেষটা এই নিচে লিখলাম। তো এই যে নতুন ভাগশেষটা আসলো এইটা পরের ধাপের জন্য ডিভাইজার হয়ে যাবে, এইটা দিয়ে এখন ভাগ করব, কাকে ভাগ করব, আগের ধাপে যেটা ডিভাইজার ছিল। সেম প্রসেসটা আবার কন্টিনিউ করব, কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব, যতক্ষণ না আমার ডিভাইজার 0 চলে আসে, ডিভাইজার 0 চলে আসে, সেখানে ডিভাইজার 0, ধরো এখানে আবার 4 আছে, তো যখনই দেখবো ডিভাইজার 0 চলে আসছে তার মানে কি আমার ডিভাইডেন্টটা ওইটা জিসিডি। তাহলে সেম কাজটা এখানে করছি, এ ধরছি ডিভাইজার, বি ধরছি ডিভাইডেন্ট, তাহলে ততক্ষণ পর্যন্ত লুপটা চালাইছি যতক্ষণ পর্যন্ত আমার ডিভাইজারটা 0 থেকে বড় থাকে, 0 না চলে আসে। দেন জাস্ট করছি কি একটা রিমাইন্ডার বের করে রাখছি, পরের ধাপের ডিভাইডেন্টটা হবে আগের ধাপের ডিভাইজার, এন্ড পরের ধাপের ডিভাইডেন্টটা হবে আগের ধাপের রিমাইন্ডার, জাস্ট এই কাজটাই এই ভিতরেই করে দিছি। যখনই দেখবো এই লুপটা ব্রেক হয়ে গেছে তার মানে কি এ এর ভ্যালু মানে ডিভাইজারটা 0 চলে আসছে, আর ডিভাইজার 0 চলে আসা মানে আমার ডিভাইডেন্ট মানে বি, বি এ তো এখানে ডিভাইডেন্ট লিখলাম না, এই তার মানে বি হইলো আমার জিসিডি, এটাই বের হয়ে গেল। এই তো বুঝতে পারছি কিনা?
কারো কোনো কোশ্চেন আছে এরপর এখানে? হ্যালো, না ওকে। সো কোশ্চেন যদি না থাকে, এটা গেল তো দুইটা নাম্বারের জন্য, তো তিনটা নাম্বারের জন্য করবে কি? সাপোজ এবিসি আমার দেয়া আছে, তো জিনিসটা এমন না, মানে এবিসি তিনটা নাম্বারের জিসিডি হবে কত? জিসিডি অফ এবি। সো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? আচ্ছা, এটা এখানে না লিখি, আমি ওই জায়গায় লিখি। সো এইটার কাজ মোটামুটি শেষ, এটা একটু রিমুভ করে দিই। ওকে, সো আমরা যদি দেখি এটা এইভাবে লিখতেছিলাম, দেখে জিসিডি অফ এ বি সি। সো এইটা মানে কি আমরা এইভাবে লিখতে পারি না? জিসিডি অফ এ কমা বি কমা সি, মানে জিসিডি অফ এ কমা বি আলাদা বের করব, দেন সেই যেই নতুন জিসিডি আসবে সেইটা আবার সি এর সাথে জিসিডি করব। জিনিসটা এমন না? মানে কি আমার এ বি সি এমন একটা এইখানে ভ্যালু লাগবে যেটা তিনটা নাম্বারে ডিভাইড করে। তাহলে আমি প্রথম দুইটা দিয়ে একটা নাম্বার পাইলাম, সাপোজ এক্স। এখন তার মানে কি এক্স, এইখানে এক্স আনছি, মানে কি এ মড এক্স ইজ ইকুয়াল টু 0 and b mod x is equal to 0। এইটা সত্য, এই এক্স এইখানে যে বের করছি এই দুইটা নাম্বারের ক্ষেত্রে সত্য। এখন জাস্ট আমার দরকার কি? সি এর জন্য, তাহলে আমি জাস্ট করবো কি এই এক্স এর সাথে সি এর জিসিডি বের করলেই তো হবে নাকি? এই এক্স এর সাথে সি এর জিসিডি বের করলেই তো তিনটা নাম্বারের জিসিডি আমার কি হবে? টোটাল তিনটা নাম্বারের জিসিডি বের হয়ে আসবে। ওকে, সো যদি এন সংখ্যক নাম্বার বলে, মানে আমার একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে, এন সাইজের এন সংখ্যক নাম্বার বলে, তাহলে আমি করব কি একটা জিসিডি নিব। আচ্ছা, আগে আরেকটু বইলা নেই, না এটা করতেছি। ওকে, জিসিডি নেব, শুরুতে রাখবো কত? জিসিডির মধ্যে 0। সো 0-র সাথে আমি কোনো নাম্বারের যাই করি না কেন 0ই আসবে কিন্তু, সো এই কারণে জিসিডির মধ্যে আমি 0 রাখবো। জিসিডি তো না, এখানে সাপোজ জি লিখলাম। এখন করব কি একেবারে শুরু থেকে ফর ইন্টিজার i সমান 0 থেকে i লেস দ্যান n পর্যন্ত i প্লাস প্লাস জাস্ট g ইজ ইকুয়াল টু জিসিডি অফ g কমা অ্যারে অফ i। জাস্ট এইটা লুপটা চললে শুরুতে প্রথম নাম্বারটার জিসিডি চলে আসবে। আমি চাইলে এইভাবে করতে পারি, অ্যারে অফ 0 করতে পারি, দেন জাস্ট এখানে 1 থেকে লুপ চালাবো। তাহলে প্রথম দুইটা নাম্বারের জিসিডি এখানে আসবে, পরে দুইটা নাম্বারের জন্য যে জিসিডি আসছে সেইটার সাথে 3 নাম্বারটার জিসিডি হবে, তারপর 4 নাম্বারটার জিসিডি হবে, এইভাবে কাজ করবে। তার জিসিডি হচ্ছে একটা ফাংশন। সো ক্লিয়ার কিনা? সো এখানে যেটা হোয়াইল লুপ দিয়ে করতেছিলাম সেইটা আমি, কয় মিনিট আছে এখানে? 7 মিনিট আছে। যেটা হোয়াইল লুপ দিয়ে করতেছিলাম সেইটা যারা রিকারশন বুঝো ওদের জন্য আমি 2 মিনিট এখানে বুঝাই দিই। এই যে হোয়াইল লুপটা না, এটা আমি চাইলে একটা রিকারশন দিয়ে করতে পারি, যারা রিকারশন বুঝে। সাপোজ জিসিডি একটা লিখলাম, ইন্টিজার a আর ইন্টিজার b। সো এইখানে a হইলো কি বলছি? a হইলো ডিভাইজার আর b হইলো ডিভাইডেন্ট। তো যেটা লুপ দিয়ে করতেছিলাম ওইটা আমি এটার রিকারসিভ হইতে করি। তো আমি করব কি পরের ধাপে রিটার্ন করব। এটা সবার বুঝতে হবে না, যারা যারা বুঝতে পারবি তারাই জাস্ট এমনিতে নিয়ে দেখে নিস কিভাবে জিসিডি ফাংশনটা রিকারসিভলি করে। সো আমি পরের ধাপে, আগের ধাপের যেইটা ডিভাইজার রিমাইন্ডার ছিল সেইটা হবে কি পরের ধাপের ডিভাইজার, আগের ধাপের যেটা রিমাইন্ডার ছিল। তার মানে কি এ মড বি, সরি বি মড এ, এইটা হবে কি পরের ধাপের ডিভাইজার, এন্ড ডিভাইডেন্ট হবে কি আগের ধাপের ডিভাইজার। আবার বলতেছি পরের ধাপের ডিভাইজার হবে আগের ধাপের রিমাইন্ডার। তো রিমাইন্ডার কত? বি মডে, এইটা হবে কি পরের ধাপের ডিভাইজার। এই তো প্রথমে লিখলাম, প্রথমে লেখা মানে কি ডিভাইজার, এন্ড পরের ধাপের ডিভাইডেন্ট হবে আগের ধাপের ডিভাইজার। তো আগের ধাপের ডিভাইজার এই এ, আর পরের ধাপের ডিভাইডেন্ট হইলো এখানে এ বসাই দিলি চলে যাবে। ওকে, দেন এটা রিটার্ন করবে। এখন রিকারশনে বেস কেস আছে, যারা রিকারশন না পারো স্কিপ করতে পারো। এটা আমি বলতেছি যে ইফ যদি আমার কি বলতেছে ডিভাইজারটা 0 চলে আসে, তাইলে তখন আমার জিসিডি কত হবে? বি। এই তো এই দুইটা জিনিস এই রিকারসিভলি কাজ করে। এখানে 3 লাইন হইছে আর এখানে কয় লাইন লাগছে? 1 2 3 4 5 6 লাইন লাগছে। এই তো। সো এটা বলতেছি আবার এটাকে আরো বোঝার দরকার নাই, আর এই জিসিডি এলসিএম এর ফাংশন মনে রাখার দরকার নাই, জাস্ট কিভাবে কাজ করে সেটা বুঝলেই হবে। বাট একটা
এই যে আমরা এতখানি কাজ করতেছিলাম না, এটা না করে আমাদের বিল্ট ইন ফাংশনই আছে জাস্ট এই যে ডাবল আপার কেস দেন জিসিডি লিখবো, মাঝখানে দুইটা ভ্যালু বসাবো এবি, তাইলে আমার জিসিডি বের হয়ে আসবে। এত কথা না লেখা, জাস্ট ডাবল কোটেশন, ডাবল আন্ডারস্কোর, দেন জিসিডি, দেন ব্র্যাকেটে a, b। তাহলে আমি এইখানে আমরা যে এমনিতে করি কিভাবে করতাম, এইখানে জাস্ট আগে ডাবল দুইটা আন্ডারস্কোর দিলেই হতো। সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার? সো ওকে, ক্লিয়ার হলে আই থিঙ্ক ভালো। কয় মিনিট আছে এইখানে? 4 মিনিট আছে। আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, নয়তো নতুন একটা লিঙ্ক দিয়ে ওইখানে। ও ভালো কথা, হ্যাঁ জিজ্ঞেস কর, সমস্যা নেই। কে মাইক অন করছিল? কোশ্চেন তো নাই, কিন্তু উপরে যে কমেন্টের লাইনটা ওটা তুই কি করছিলি এইখানে? আমি একটু পরে ঢুকছিলাম আর কি। না না, ওই যে কমেন্টের লাইন মেইন ফাংশনের পরে দেখো এইখানে। হ্যাঁ, তো এগুলো তো এই রেকর্ডেড ক্লাস দেখে বুঝতে পারবি, এইগুলো তো ক্লাস রেকর্ড হইতেছে। হ্যাঁ ক্লাস রেকর্ডেড আছে। এগুলো হইতেছে কত ক্লাসে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন পড়াইছিলাম, কত ক্লাসে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন পড়াইছিলাম, সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনের সাথে জিসিডি এলসিএম এর সম্পর্ক আছে। মানে আমরা জিসিডি এলসিএম এইখানে তো একটা আলাদা অ্যালগরিদম দিয়ে বের করতেছি, ইউক্লিডিয়ান জিসিডি অ্যালগরিদম দিয়ে বের করতেছি। বাট এই অ্যালগরিদম ছাড়াও কিন্তু জিসিডি এলসিএম বের করা যায়। সেটা কিভাবে করা যায়? এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে। তো সেটাই শুরুতে শিখেছিলাম, ওরা কয়েকজন ছিল। সো এটা রেকর্ডেড ক্লাস দেখে বুঝে নিস, অথবা এখানে নোট আছে এই উপরে, এই যে জিসিডি এলসিএম এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে কাজ করে না করে সেটা এখানে লেখা আছে, আর রেকর্ড ক্লাস দেখে বুঝতে পারছো। ওকে, আর যেটা ছিল আমরা এতক্ষণ দেখতেছিলাম কি জিসিডি। এখন যদি এলসিএম এর দরকার হয় তাহলে কিভাবে করব? আর দুইটা নাম্বারের এলসিএম দরকার বা একটা এর এলসিএম দরকার, তখন কিভাবে করব? এই যে জাস্ট এই সূত্র বসাই দেব, এই যে হয়ে গেল। এই জাস্ট দুইটা নাম্বারের গুণফল আমি জানি, মানে দুইটা নাম্বার আমি জানি, দুইটা নাম্বারের জিসিডি আমি জানি, তাহলে এলসিএম হবে কি জাস্ট দুইটা নাম্বারের গুণফল বাই জিসিডি। তো সেই এইখানেও এইভাবে হবে না, দুইটা হবে কত, জাস্ট এই দুইটা নাম্বারের গুণফল ডিভাইডেড বাই জিসিডি। হ্যাঁ মানে j ইনটু অ্যারে অফ i। হ্যাঁ ওইটাই আর কি, মানে j ইনটু অ্যারে অফ i ডিভাইডেড বাই এরকম আর কি। ওকে, সো এটা আই থিঙ্ক ক্লিয়ার সবাই। সো এখানে কি আর কয় মিনিট আছে? ওকে, এখান থেকে লিভ না, আরেকটা লিংক দিয়ে এখানে জিসিডি এলসিএম এর আরেকটা ট্রিক শিখাবো, তারপর একটু অন্য ডিফারেন্ট নিষ্পত্তি করব। ওকে, এখান থেকে লিভ না, সমস্যা নেই। ওকে দেখ, প্রোগ্রামিং এ আমরা জিসিডি আর এলসিএম এর একটা ইমপ্লিমেন্টেশন দেখাই, যে আমরা জিসিডি এলসিএম তো অনেক জায়গায় কাজে লাগতে পারে, বাট একটা ইমপ্লিমেন্টেশন হলো। এতক্ষণ তো জিসিডি এলসিএম শিখলাম। সো ধর আমার দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ হলো 4/12, আর একটা ভগ্নাংশ লিখলাম 3/9। এখন এই দুইটা যদি আমি সেভ রাখতে চাই, কি বলে কোন একটা ম্যাপে বা মানে কোন মেমোরিতে সেভ রাখতে চাই আর কি কম্পিউটারে, তাহলে কিভাবে দরকার আমার কোডে যদি সেভ রাখতে চাই, তাহলে আমি 4 ডিভাইডেড বাই 12 মানে কত 1/3। সো 1/3 তে তো অনেক কিছু আসতে পারে, 0.0000 সামথিং আসবে, তো অনেক বড় ভ্যালু আসবে, যেটা স্টোর করে একটু ঝামেলার জিনিস। বাট কম্পিউটারে দুইটা কোডে দুইটা ভগ্নাংশ কম্পেয়ার করাও খুব ঝামেলার জিনিস। তো আমরা করতে পারি কি, এই যে উপরে মানে হর আর লব, মানে লব আর হর ওয়াইজ পেয়ার আকারে সেভ করে রাখতে পারি। মানে আমি জাস্ট এরকম 4 আর 12 এইভাবে সেভ করে রাখতে পারি, আর এইখানে জাস্ট 3 আর 9 এইভাবে সেভ করে রাখতে পারি। এখন যদি আমার দরকার পড়ে যে একটা ভগ্নাংশ কতবার আছে এটা কাউন্ট করা, তো আমি সাপোজ আমার প্রবলেমটা দিলে একটা ভগ্নাংশ কতবার আছে কাউন্ট করা, তো আমি করবো কি এইরকম করতে পারি যে 4 আর 12 পেয়ার আকারে রাখতে পারি, 3 আর 9 পেয়ার আকারে রাখতে পারি। এখন এইখানে কিন্তু আমি সেভ করে রাখছি দুইটা দুই ভাবে, বাট আসলে কি দুইটা দুই জিনিস? আমরা যদি খাতায় কখনো ম্যাথ করতাম, দুইটা তো দুই জিনিস না, কারণ এইখানে আসতো কত 1/3 কাটাকাটি করলে, আর এইখানে আসতো কত কাটাকাটি করলে
1/3 আসতো কিনা? আসতো না? তো আমরা যদি এই 1 আর 3 আর 1 আর মানে এইখানে 1/3 এইখানে 1/3 আসছে, এটা কিভাবে আসছে? আমরা খাতা কলমে তো এমনিতে কাটাকাটি করতে পারতাম যে 4 এর 12 দিয়ে ভাগ করলে 1/3 আসে, আর 3 এর 9 দিয়ে ভাগ করলে 1/3 আসে। তার মানে কি এখন দেখতেছি 1/3 এই ভগ্নাংশটা দুইবার আছে, কিন্তু এই কাটাকাটি যদি না করতাম তাহলে আমার ভগ্নাংশ হইতো কটা? এইটা একবার আসতো, এইটা আলাদা কাউন্ট আসতো। বাট আসলে কি দুইটা ডিফারেন্ট জিনিস? অবশ্যই না, একই জিনিস। তো এই জিনিসগুলো আসলে জিওমেট্রির প্রবলেমে কাজে লাগে, ঢাল বের করা বা এই ঢালের এই মানের মানে এই ভ্যালুর ঢাল কতবার আছে এই টাইপের কিছু একটা। সো আমরা কিভাবে করতে পারি 4/12 রে আর 3/9 রে 1/3 এ আর এইটারও 1/3 কিভাবে নিয়ে আসতে পারি? কিভাবে পারি? এই যে লব আর হরের জিসিডি দিয়ে যদি উপর নিচে দুই জায়গায় ভাগ দিই, সাপোজ 4 আর 12 এর জিসিডি কত? 4। তাহলে এখন 4 আর 12 রে উপর নিচে ভাগ দেয়, তাহলে কত হয়? 1/3। আবার 3 আর 9 এর জিসিডি দিয়ে উপর নিচে ভাগ দেয়, তাহলে হয় কত? 1/3। তো এইভাবে আর কি আমরা পাইতে পারি জিনিসটা। সেটা কমপ্লেক্স ভেরিয়েবল মানে একটা আরেকটা কঠিন ভগ্নাংশ যদি নেই, সাপোজ কঠিন ভগ্নাংশ বলতে 2/14 নিলাম, আর নিলাম ধর 14/, বাই 7 নিলাম আর 14 নিলাম ধর 28। না এটা হলো না, আচ্ছা দরকার নেই, ভাবতে ইচ্ছে করে না। এই এক্সাম্পলটা দিয়ে বোঝা গেছে কিনা যে আমরা জিসিডি এর কোন জায়গায় আর কি এই জিনিসটা করতে পারি, যে আমাদের যদি দুইটা ভগ্নাংশ ডিফারেন্ট ডিফারেন্ট দেখাইতেছে বাট আসলে কিন্তু তাদের ভ্যালু এক। তো এটা কিভাবে করতে পারি? জাস্ট হর আর লবের জিসিডি দিয়ে উপর নিচে ভাগ দিলেই কি হয়, জাস্ট দুইটা ভগ্নাংশ সেম হয়ে যায়। যদি সেম হয়, তাদের মান আসলে সেম থাকে, তাহলে দুইটাই সেম হয়ে যাবে। তো এই একটা ইমপ্লিমেন্টেশন আছে, এটা সিলি জিনিস, আচ্ছা দরকার নাই। তাহলে আমরা শুরুতে শিখলাম কি আজকে জিসিডি এলসিএম নিয়ে, যে জিসিডি এলসিএম এর সাথে প্রাইম ফ্যাক্টরাইজেশনের একটা সম্পর্ক আছে। ওই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা দেখলাম যেটা এখানে ছিল, আর তারপরে শিখলাম ইউক্লিডিয়ান জিসিডি অ্যালগরিদম, সেটার ইটারেটিভ ইমপ্লিমেন্টেশন আর রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন। আর শিখলাম কি আর কিছু শিখছি? ওকে না, এখন একটা প্রবলেম নিয়ে আসি। দুইটা জিনিস, একটা হইলো এনওডি আর একটা এসওডি। সো এনওডি কি জিনিস আর এসওডি কি জিনিস? এনওডি হইলো নাম্বার অফ ডিভাইজার, আর এসওডি আর একটা হলো সাম অফ ডিভাইজার। একটা নাম্বারের কতগুলো ডিভাইজার আসে সেটার কাউন্ট হলো নাম্বার অফ ডিভাইজার, এনওডি। আর একটা নাম্বারের কতগুলো মানে একটা নাম্বারের ডিভাইজার গুলোর সাম, সেটা হলো সাম অফ ডিভাইজার, এসওডি। তো এই দুইটা জিনিস আমরা কিভাবে করতে পারি সেটা কি দেখবো এখানে। তো এই দুইটা জিনিস আমরা কেমনে করতে পারি? ইজিলি তো লুপ চালাইয়া করতেই পারি। যদি একটু দেখি, একটা নাম্বার দেওয়া আছে এন, সো ওইটা যদি একটু কমেন্ট আউট করে দিই, নিচে লিখে দিই, একটু সেকেন্ডে যদি লিখি ইন্টিজার, কি বলে গত ক্লাসে তো শিখছিলামই, একটা এন দেওয়া আছে, সো এটাতে সাপোজ ইনপুট নিলাম। তো আমি করব কি, বলছি যে কত ডিভাইজার কাউন্ট করব। তো করব কি, ইন্টিজার i is equal to 1 থেকে i into i less than is equal to n, মানে স্কয়ার রুট n পর্যন্ত লুপ চালাবো, দেন সেটা করব। তো কেন এই লুপ চালাইতেছি গতকালকে দেখাইছি। এরপর করব কি n mod i is equal to 0, তাহলে i একটা কি n এর ডিভাইজার, মানে ওই যে n এর পেয়ার আকারে লেখা যায় তার ছোটটা i হলো। দেন জাস্ট করব কি, তাইলে আমি যদি আমার লাগবে কি ডিভাইজারের কাউন্ট, তাহলে ইন্টিজার কাউন্ট সমান শুরুতে 0 থাকবে, আর ডিভাইজারের সাম লাগবে, তাহলে সাম সমান 0 রাখলাম। তাহলে যেহেতু n mod i সমান 0, তার মানে কি i একটা n এর ডিভাইজার, তাহলে কাউন্ট প্লাস প্লাস হবে, যে এই একটা ডিভাইজার পাইয়ে গেছি, এন্ড এই ডিভাইজারটা যোগ হবে কিসের সাথে? সামের সাথে। তাহলে i একটা ডিভাইজার, সেটা সামের সাথে যোগ করলাম, কারণ আমি ডিভাইজারের সাম চাইতেছি এন্ড ডিভাইজারের কাউন্ট চাইতেছি। এন্ড সাথে সাথে করব কি, ইফ যদি n ডিভাইডেড বাই i নট ইজ ইকুয়াল টু i হয়, মানে যদি সহজ কথা n পারফেক্ট স্কয়ার না হয়, মানে বর্গ সংখ্যা না হয়,
তখন কি হবে, ওই যে 36 এর ক্ষেত্রে, সো 36 এর ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, 6 ইনটু 6 ও একটা পেয়ার, তো এই ক্ষেত্রে তো কাউন্টের ভ্যালু 1 যোগ হবে, আবার সামের সাথে 6 একবার যোগ হবে। সো এই ক্ষেত্রে একটা কন্ডিশন লাগাইতে হবে না, যে ইফ n ডিভাইডেড বাই i নট ইজ ইকুয়াল টু i, তখনই জাস্ট আমরা করব কি, কাউন্ট প্লাস প্লাস আর সাম প্লাস ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই i। n ডিভাইডেড বাই i কিন্তু ওই পেয়ারের আরেকটা ডিভাইজার, মানে আমরা বলতেছি কি, সাপোজ 10 এর আমরা অনেক ভাবে লিখতে পারি না, 1 আর 10, তারপরে 2 হয়ে গেল, 1 আর 10, তারপরে 2 আর 5, এই যে অনেক ভাবে লিখতে পারি না, তাইলে 1 আর 10 i এর ভ্যালু যখন 1, তখন তো এইখানে ঢুকবে সাপোজ 10 এর জন্য, ঢোকার পরে একবার তো 1 এর জন্য, তাহলে কাউন্ট প্লাস প্লাস হবে আর এই 1 সামের সাথে যোগ হবে। এখন 10 এর 1 দিয়ে ভাগ দিলে যে ভাগফলটা আসে সেটা তো ওই পেয়ারের অপোনেন্ট অন্য ভ্যালুটা, তো সেইটার জন্য তো আমার কাউন্ট প্লাস প্লাস করতে হবে, আর সামের সাথে ওই ভ্যালুটাও তো ওই ডিভাইজারটা তো যোগ করতে হবে, সেটাই এখানে করতেছি। কখন করবো, যখন নাম্বারটা পারফেক্ট স্কয়ার না হবে, তখন হচ্ছে দুইটা পেয়ার ডিফারেন্ট আসবে, পেয়ারের দুইটা ভ্যালু ডিফারেন্ট আসবে, এই কাজটাই এখানে করতেছি। তো দেখ তাইলে এটা ইজিলি আমার বের হয়ে আসলো, নাম্বারের কাউন্ট আর আমরা একটা নাম্বারের ডিভাইজারের কাউন্ট আর একটা নাম্বারের ডিভাইজার গুলোর সাম ইজিলি চলে আসছে। বাট এইখানে আমার কমপ্লেক্সিটি কত হইলো তাইলে, এই জায়গায় সহজ কথা স্কয়ার রুট n, কমপ্লেক্সিটি স্কয়ার রুট অফ n, মানে n এর স্কয়ার রুট পর্যন্ত লুপটা চলতেছে, তাহলে এইটা স্কয়ার রুট n না। সো এখন যদি আমার এই সেম জিনিসটা কিউ সংখ্যক বার বলে, মানে কোয়েরি থাকে, একটা কোয়েরি দেয় কিউ সংখ্যক বার, সো কোয়েরিতে দিল হইলো যে প্রতি কোয়েরিতে একটা n দিবে, এই n এর আমার নাম্বার অফ ডিভাইজার দরকার, অথবা ডিভাইজার সাম অফ ডিভাইজার দরকার, ডিভাইজার গুলোর সাম দরকার, কোয়েরি। সো কোয়েরি দিল ধর 10 টু দি পাওয়ার 5 1e5, দেন n দিল ধর 10 টু দি পাওয়ার 7 দিল, সাপোজ 10 টু দি পাওয়ার 7 দিলাম। সো 10 টু দি পাওয়ার 7 এর স্কয়ার রুট n করলে কিন্তু অলমোস্ট 10 টু দি পাওয়ার 4 এর মতো হয়, স্কয়ার রুট n ধর 10 টু দি পাওয়ার 4 হয় না, বাট ধরলাম 10 টু দি পাওয়ার 4। সো 10 টু দি পাওয়ার 4, আর এই কোয়েরি তো এতগুলো লুপ চালাইতে হবে, তো কোয়েরির সাথে স্কয়ার রুট n এর যদি এটা কমপ্লেক্সিটি দাঁড়ায় 10 টু দি পাওয়ার 9, যেটা অনেক বড় কমপ্লেক্সিটি, মানে সহজ কথা স্কয়ার রুট n অনেক ভালো কমপ্লেক্সিটি না, কখন, যখন আমার কোয়েরি করা লাগবে, বারবার একই কোশ্চেন করবে। সো আমার করতে হবে কি, কিছুটা একটা জিনিস করতে হবে, জিনিস বলতে এনওডি আর এসওডি আলাদা শিখতে হবে। তো এনওডি এসওডি দুইটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দুইটা যদি আমরা শিখতে পারি, তাহলে ওই ফর্মুলা দিয়ে আমরা লগ এন এ করতে পারবো। তো কোথায় স্কয়ার রুট n আর কোথায় লগ এন, সো স্কয়ার রুট n আর লগ এন এর মধ্যে যদি একটু ডিফারেন্স দেখাই, সাপোজ n এর ভ্যালু আমার যদি 10 টু দি পাওয়ার 6 হয়, তাইলে আমি কি বলতেছি, স্কয়ার রুট n হবে আমার কত, 10 টু দি পাওয়ার 3 মানে কত, 1000, আর স্কয়ারটা লগ ভ্যালু কত হবে, লগ এন, লগ বেস, লগ এন হবে মাত্র ধর 15 16 নাকি না, আচ্ছা ধরলাম ম্যাক্সিমাম 25 30 এরকম হইলো, 30 তো হবে না, 25 ধরলাম, ওকে। সো দেখ কোথায় স্কয়ার রুট n আর কোথায় লগ n, তো আমার এই স্কয়ার রুট n থেকে লগ n এ নিয়ে আসার জন্য কি করতে হবে, আমার নাম্বার অফ ডিভাইজার এনওডি আর এসওডি এই দুইটা জিনিসের লুপ বাদ দিয়ে, স্কয়ার রুট n এর লুপ বাদ দিয়ে আমার ফর্মুলা শিখতে হবে, মানে সূত্র শিখতে হবে দুইটা, এই সূত্র দিয়ে আমি এই লগ n এ নিয়ে আসতে পারবো, হয়ে গেল, এই লগ n এ নিয়ে আসতে পারবো, ওকে। তো এই সূত্র যেটা আমরা শিখবো কয় মিনিট আছে, আচ্ছা আমার একটা নাম্বার x, তো এই নাম্বারটা আমরা কি করতে পারি বললাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি, কি আকারে লিখতে পারি, a1 টু দি পাওয়ার p1 কমা a টু দি পাওয়ার p2 কমা কমা তো না, এখানে ইনটু হবে মাঝখানে, সো ইনটুটা লিখতেছি না, লিখলে সুন্দর দেখাবে না, সো a3 টু দি পাওয়ার p3। সো এই ম্যাথ আসলে এই অনলাইনে করানো খুবই ঝামেলা, ম্যাথমেটিক্যাল বা নাম্বার থিওরির এই সেশনটা নেয়া অনলাইনে খুবই ঝামেলা, দেখা যায় অনেক কিছু মিস হয়ে যায় হোয়াইট বোর্ডের কারণে, এরকম লেখা লেখা আর কতক্ষণ করান যায় টাইপ করে। সো বাসায় তো আর আমার এরকম প্যাডও নাই যে পেন ইউজ করে করব। সো আশা করি সামনে যদি কখন সময় হয় সবার সাথে অ্যাটলিস্ট 4 ঘন্টার একটা ক্লাস হবে না নাম্বার থিওরি বা ম্যাথমেটিক্সের, যদি তোদের দরকার পড়ে কখনো তোরা বলো, তাইলে নেওয়ার ইচ্ছা আছে সামনে, তখন আর কি হোয়াইট বোর্ডে বা সামনে বসে থাকবে।
আপাতত যা পারতেছি সেটাই এখানে দেখাইতেছি। ওকে, তো যেটা বলতেছিলাম এক্স রে আমরা কিভাবে করতে পারি, a1 টু দি পাওয়ার p1, a টু দি পাওয়ার p2, a3 টু দি পাওয়ার p3। ওকে, লিখলাম। সো এখন আরো আছে সাপোজ, বাট আমি লিখলাম না, তিনটা লিখলাম। সো তিনটা যদি লিখি, এখন এইটার আমি শুরুতে শিখবো নাম্বার অফ ডিভাইজার, এনওডি এর ফর্মুলা। সো নাম্বার অফ একটা নাম্বারের কতগুলো ডিভাইজার আছে সেটার ফর্মুলা কিভাবে বের করতে পারি। এখন একটা জিনিস খেয়াল কর, যে কি খেয়াল করতে বললাম, এক্স এর ভ্যালু সাপোজ আমার 100। সো 100 লিখলাম, 2 2 5 5। ওকে, সো আগে একটা 1 দিলাম। আচ্ছা 1 দিলে তো সমস্যা নাই, আমার সমস্যা আছে নাই? ওকে, সমস্যা তো থাকার কথা না। এখন এই 100 এর আমি এখন একটা কথা বলি, 100 এর যত ডিভাইজার আছে প্রত্যেকটা ডিভাইজারে কি এই যে সেট, এই সেটের কোন একটা সাবসেট, প্রপার সাবসেট। আবার বলি দেখ, 100 এর যত ডিভাইজার আছে কোনো জিনিসই, কোনো না কোনো জিনিসটাই হচ্ছে এই জায়গায় কোনো একটা সাবসেটের গুণফল। সাপোজ আমি যদি 50 নেই, 50 কি আমার 100 এর একটা ডিভাইজার। সো 50 আমি এইখানে সাবসেট ইউজ করে কি বানাইতে পারি? অবভিয়াসলি বানাইতে পারি। কিভাবে? যে আমি 5 5 আর 2 নিলাম, তাহলে কি হয়, 5 5 আর 25, 25 2 গুণে 50। তার মানে কি হলো, আমার এই যে a1 p1 সংখ্যক বার লিখলাম, a2 p2 সংখ্যক বার লিখলাম, a3 p3 সংখ্যক বার লিখলাম। সহজ কথা, মৌলিক গুণনীয়কে ভাগ করলাম আর আগে একটা অন বসাইলাম। এখন বলতেছি এক্স এর যত ডিভাইজার আছে সবগুলা ডিভাইজারই কোনো না কোনো এই জায়গায় এই সেটের সাবসেটের গুণফল আকারে প্রকাশ করা যায়। মানে সাবসেটের গুণফল হইতেই হবে আমার এই এক্স এর ডিভাইজারটা। সাপোজ আমি যদি এখানে 25 লিখি, তো 25 হবে কত, 5 আর 5। তো 5 আর 5 তো এই সেটের একটা সাবসেট না। সাপোজ আমি এখানে 2 নিলাম, তাহলে শুধু 2 তো এইখানের সাবসেট না নাকি? সো দেন আমি নিলাম ধর আমার 10। সো 10 এর জন্য তো 2 আর 5 নেওয়া যাবে। সো যাই নিন এখন সবই হবে কি এই সেটের একটা সাবসেট। সো আই থিংক এই পর্যন্ত ক্লিয়ার। সো সাবসেট মানে আমি কি বলতেছি, আমি x লিখতে পারি a1, তারপরে এরকম করতে করতে a1 লিখতে পারি p1 সংখ্যক বার, দেন a2 লিখতে পারি p2 সংখ্যক বার, এরকম লিখে একটা সেট বানাই ফেলতে পারি। ওকে, সো আচ্ছা এখন দেখ কতগুলো ডিভাইজার হইতে পারে আমার, কতগুলো ডিভাইজার বলতে আমার এইখানে সাবসেট কতগুলো আমি বানাইতে পারি। আমি কি বলতেছি, আবার কি করতে পারি, এইখানে আমার সাবসেটে আমি p1 হয় মানে a1 জিনিসটা আমি কতবার রাখতে পারি আমার সাবসেটে। সাপোজ ধর আমি x বানাইছি একটা সাবসেট, x না, সাপোজ আমি একটা d বানাইছি, একটা ডিভাইজার নিতে চাইতেছি x এর। সো আমি একটা সাবসেট বানাইতে চাই। সো আমি কত উপায় করতে পারি, দেখ এখানে p1 হয় নাও নিতে পারি একটা প্লাস, দেন এক থেকে একবার নিতে পারি, দুইবার নিতে পারি, তিনবার নিতে পারি, p1 সংখ্যক বার পর্যন্ত নিতে পারি। কোনটা? a1টা, মানে a1 এই প্রাইমটা আমি p1 সংখ্যক বার নিতে পারি, আর নাও নিতে পারি, সেটাও একটা অপশন। তাহলে 1, তাহলে কত হবে 1 প্লাস p1। ওকে, এই একটা অপশন হইতে পারে। দেন আরেকটা অপশন হইতে পারে কি, আবার এর সাথে আমি আবারও নিতে পারি কি 1 প্লাস p2 সংখ্যক বার। কি নিতে পারি? 1 প্লাস p2 সংখ্যক বার a2 নিতে পারি নাকি? দেন 1 প্লাস p3 সংখ্যক বার কি নিতে পারি, আমি a3 নিতে পারি। আবার বলতেছি আমি একটা ডিভাইজার বানাতে চাইতেছি, মানে 100 এর যতগুলো ডিভাইজার আছে সবগুলো ডিভাইজারই তো কোনো না কোনো সাবসেটের গুণফল আকারে প্রকাশ করা যায়। তো সাবসেট কতভাবে হইতে পারে এই জায়গা দিয়ে দেখ, আমি বলতেছি কি p1 যা আছে, সো p1 সংখ্যক বার এর সাথে 1 যোগ হবে। কেন? কারণ p1 আমি নাও নিতে পারি চাইলে, মানে 0 সংখ্যক বারও তো নিতে পারি। তাইলে আমি করতে পারি কি 0 থেকে p1 পর্যন্ত নিতে পারি কি a1। তাহলে 0 থেকে p1 পর্যন্ত, তার মানে 1 প্লাস p1 এতবার আমি নিতে পারি a1টা।
a1 এত ভাবে নিতে পারি, দেন a2 নিতে পারি 1 প্লাস p2 উপায়, দেন a3 নিতে পারি 1 প্লাস p3 উপায়, এরকম না জিনিসটা। এখন এইটার সাথে এইটা কি সম্পূর্ণ আলাদা না? আলাদা বলতে এটার সাথে এটা ডিপেন্ড করে না। যখন ধর আমি a1 নিলাম দুইবার, a1 স্কয়ার নিলাম, তখন আমি চাইলে p2 নিলামই না, অথবা তখন আমি চাইলে p2 একবার নিলাম, অথবা তখন আমি চাইলে p2 দুইবার, মানে সরি p2 তো না a2 দুইবার নিলাম, তখন আমি চাইলে a2 তিনবার নিলাম। মানে সহজ কথা, যখন আমি a1 দুইবার নিছি তখন আমার হাতে অপশন কয়টা? a2 নেয়ার অপশন কতগুলা? তিনটা। a2 তখন আমার হাতে a2 নেয়ার অপশন 0 থেকে p2 পর্যন্ত নাকি? তার মানে p2 প্লাস 1 সংখ্যক তখন আমার হাতে অপশন p2 প্লাস 1 সংখ্যক। আবার যখন এটা a1 যখন 0 বার নিব তখনও কিন্তু p2 প্লাস 1 সংখ্যক a2 নেয়ার সুযোগ। আবার যখন a1 নিব একবার তখনও কিন্তু a2 নেয়ার উপায় p2 প্লাস 1 সংখ্যক। যখন a1 আমি ধর 5 বার নিব তখনও কিন্তু a2 নেয়ার উপায় আছে p2 প্লাস 1 সংখ্যক। তার মানে আমি বুঝাতে চাইতেছি, তার মানে যে আমার এই মাঝখানে হবে কি গুণ। কারণ কি, আমি এইটা এক উপায়ে নিলে সাথে সাথে এইটা নিতে পারি এত সংখ্যক উপায়, এইটা সেকেন্ড উপায় নিতে পারলে এইটা নিতে পারি ওই সেম উপায়, মানে 1 প্লাস p2 উপায়। দেন এইটাও কি হবে? গুণ হবে না। জিনিসটা এমন না, ধর আমার a আছে, তিনটা নাম্বার আছে p q আর r, সো এটা আমি কত উপায় করতে পারি? p ইনটু q ইনটু r, এরকম না জিনিসটা। সো ওই জিনিসটাই এখানে করতেছে। তো একটা ফর্মুলা যদি আমি এখানে লিখি, জিনিসটা এমন সহজ ভাবে যদি দেই, সাপোজ 100, সো 100 এর করলে হয় কত? 2 স্কয়ার আর কত? 5 স্কয়ার। ওকে, সো আমি আবার একটু যদি ভাঙিয়ে বলি তাহলে আমার দেখ হয় কত আসলে 2 স্কয়ার। তাহলে 2 নিতে পারি আমি কত উপায়? এটা যদি লিখি, হয় 2 0 নিতে পারি, অথবা নিতে পারি কত 2 টু দি পাওয়ার 1, অথবা আমি নিতে পারি কত 2 টু দি পাওয়ার 2। ওকে, এই একটা জিনিস নিতে পারি। এন্ড আমার কিন্তু অন্যটাও নিতেই হবে, তার মানে আমি কত উপায় নিতে পারি? 5 টু দি পাওয়ার 0 উপায় নিতে পারি এইটা, অথবা 5 টু দি পাওয়ার 1 নিতে পারি, অথবা 5 টু দি পাওয়ার 2 নিতে পারি। মাঝখানে অর মানে হচ্ছে যে অপশন আর কি, হয় এটা নিতে পারি না ওইটা নিতে পারি, ধর এরকম। তো এখন আমি কতগুলো সাবসেট ক্রিয়েট করতে পারি এইখান থেকে? ধর এটা নিব না। সাবসেট বলতে বুঝে দিয়েছি 2 টু দি পাওয়ার 1 একবার নিব, 2 টু দি পাওয়ার 2 নিব, এইরকম কিন্তু না। 2 টু দি পাওয়ার 1, তারপর 2 টু দি পাওয়ার 2, দেন 5 টু দি পাওয়ার 1, তাহলে কিন্তু 2 আমার দুইবার নেওয়া হয়ে গেছে। বাট আমার কিন্তু 2 আমি নিতে পারবো কয়বার? এখানে একটা অপশনই নিতে পারবো প্রত্যেকটা জায়গা থেকে। জিনিসটা এমন না? তাহলে এইখানে আমার আছে কয়টা অপশন? 3টে অপশন, হয় 2 টু দি পাওয়ার 0 মানে শুধু 1 নিব, অথবা 2 টু দি পাওয়ার 1 নিব, অথবা 2 টু দি পাওয়ার 2 নিব। আর এখান থেকে 3টে অপশন আছে, হয় 5 টু দি পাওয়ার 0 নিব, নয়তো 5 টু দি পাওয়ার 1 নিব, নয়তো 5 টু দি পাওয়ার 2 নিব। তার মানে আমার কয়টা অপশন? 9টা অপশন। 9টা, এই 3 ইনটু 3, তার মানে 9টা অপশন না? 9টা অপশন কিনা? তার মানে 100 ডিভাইজার কত? 9। এটাই। সো 9টা কিভাবে হয় আমি যদি একটু অপশন নিয়ে দেখাই। শুরুতে নিব কত? 2 টু দি পাওয়ার 0, এর সাথে ধর নিলাম 2 টু দি পাওয়ার 0। সো এর সাথে আমার অপশন আছে কয়টা? এই 3টে অপশনই আছে, হয় 5 টু দি পাওয়ার 0 নিতে পারি, তার মানে আমার অপশন হয় কত? কয়টা? 5 টু দি পাওয়ার 0 যদি নেই এর সাথে, 5 টু দি পাওয়ার 0, তার মানে আমার হয় কত? 2 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, মানে ভ্যালু কত? 1। আবার নিতে পারি কত? 2 টু দি পাওয়ার 0 এন্ড নিতে পারি 5 টু দি পাওয়ার 1, তার মানে আমার ভ্যালু আসে কত? 2 টু দি পাওয়ার 0 আর 5 টু দি পাওয়ার 1 এ আসে কত? 5। তো এগুলো আসলে এইখানে বোঝানো একটু টাফ, হোয়াইট বোর্ডে অনেক আঁকাঝাঁকি করে বোঝানো যাইতো। দেন এইভাবে 2 টু দি পাওয়ার 0 আর যদি 5 টু দি পাওয়ার 2 নেই, সো তাইলে হয় কত? 25। দেখ আমার 1 ও কিন্তু 100টা ডিভাইজার, 5 ও 100 একটা ডিভাইজার, 25 100টা ডিভাইজার, এরকম আরো 6টা বাকি। কিভাবে 6টা বাকি? 2 টু দি পাওয়ার 1 নিলে তখন এইখানে 3টে অপশন, আর 2 স্কয়ার নিলে তখন আবার এইখানে 3টে অপশন। সো এই হচ্ছে জিনিসটা আসলে, যে তাহলে আমি এই 2 কত উপায় নিতে পারি? 0 থেকে 2 উপায়, মানে 3 উপায় নিতে পারি। দেন এইটা কত উপায় নিতে পারি?
টু 0 থেকে 2 উপায়। এখানে যদি 5 বার থাকতো তাহলে 0 থেকে 5 পর্যন্ত মানে 6 উপায় নিতে পারতাম। তাহলে জাস্ট করতে হবে কি, প্রাইম ফ্যাক্টরাইজ কইরা কোন প্রাইমটা কতবার আছে সেটা এখানে লিখলাম। এখন আমার সূত্র হইলো এই যে এইখানে নাম্বার অফ ডিভাইজার, তাহলে এন ও ডি, তার মানে ইকুয়েশনটা কি দাঁড়ায়, যে নাম্বার অফ ডিভাইজারের ইকুয়েশন কি বলছি, যে আমি কত উপায় নিতে পারি, তার মানে কি 1 প্লাস পি1 1 প্লাস পি2 ইন্টু 1 প্লাস পি3। তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় 1 প্লাস পি1, এই যে এইটাই এইখানে যদি লিখে দিই, এই হলো ইকুয়েশন। সো জিনিসটা হচ্ছে এমন যে আমার একটা এক্স দেয়া থাকবে নাম্বারটার কতগুলো ডিভাইজার আছে সেটা কাউন্ট করো, নাম্বার অফ ডিভাইজার। তো আমি করব কি, এই ডিভাইজারটা এক্স এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে ডিভাইড করব। তো এক্স এর প্রাইম ফ্যাক্টরাইজেশন তো আমি লগ এনে করতে পারি অনেক এফিশিয়েন্ট হইতে। সো লগ এনে কিভাবে করতে পারি সেটা আমি গতকালকে দেখাই নাই, অনেক সময় স্বল্পতা ছিল, তো ওইটা নিজেদের শিক্ষা নিতে হবে, বা কখনো যদি ভার্সিটিতে সেশন নেওয়ার সুযোগ পাই তখন দেখানো হবে। এসপিএফ দিয়া মানে স্মল প্রাইম ফ্যাক্টর আর গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর, এই দুইটা জিনিস আছে, এইগুলো দিয়ে আসলে করা যায়। সো ওইটা বিষয় না। সো যেটা বলতেছিলাম, একটা এক্স দেওয়া থাকবে, এক্স এর প্রাইম ফ্যাক্টরাইজ করব, দেন প্রাইম ফ্যাক্টরাইজ করে কোন প্রাইমটা কতবার আছে, কতবার যে আছে সেই পাওয়ারটা মানে পি1টা, সেই তাইলে সূত্রতে আসবে 1 প্লাস পি1 ইন্টু 1 প্লাস পি2 ইন্টু 1 প্লাস পি3। এরকম করতে করতে আমার যতগুলো প্রাইম আছে প্রত্যেকটা প্রাইমের পাওয়ারের সাথে এক যোগ হয়ে গুণ হবে। তাহলে এই হইলো আমার সূত্র। এখন জাস্ট এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করলেই হবে নাম্বার অফ ডিভাইজার। সো এই সূত্র নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস কর, যদি কোশ্চেন না থাকে তাহলে সাম অফ ডিভাইজারে যাব। ইনোড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ইনোড নিয়ে যদি কোশ্চেন না থাকে তাহলে তো গুড। ওকে, নাম্বার অফ ডিভাইজার এটা আলাদা করে দিই, নাম্বার অফ ডিভাইজার। ওকে, সো দেন এখানে সাম অফ ডিভাইজার। ওকে, সাম অফ ডিভাইজারের জন্য আমরা একটা নাম্বার আনলাম x। ওকে, সো একটা নাম্বার লিখলাম x, এখানেও তো ইকুয়েশন এইটা। সো ধর প্রাইম ফ্যাক্টরাইজেশনে তিনটা জিনিস লিখলাম, a1 b1 a2 b2 a3 b3, এরকম n সংখ্যক থাকতে পারে সামনে। একটা নাম্বারের জন্য এক এক রকম প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে না, সে জাস্ট বাট ইকুয়েশন তো অলওয়েজ এইভাবেই হবে, এই আকারেই প্রকাশ করা যাবে। সো আমি যদি এখানে আবার সেম ভাবে লিখি 100 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা, সো এখানে যদি আবার লিখি ধর 100 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন এই হলো। ওকে, সো আমার বলতেছি কি ডিভাইজারের সাম, ডিভাইজারের সাম, তো যতগুলা ডিভাইজার আছে প্রত্যেকটা ওই সামের সাথে ইনক্লুড হবে। সো কতগুলা ডিভাইজার আছে সেটা কিন্তু এইখানে পাইছি, তো এইটার সাথে কিছুটা সিমিলার অবশ্যই থাকার কথা। তো কতগুলা ডিভাইজার আছে সেটা আমি কেমনে বুঝবো, আমি 2 এই সাবসেটে কতবার থাকতে পারে, এই যে 0 থেকে p1 সংখ্যক বার, মানে 0 থেকে 2 বার পর্যন্ত নাকি, তার মানে কিভাবে থাকতে পারে আমার 2 টু দি পাওয়ার 0 থাকতে পারে, প্লাস প্লাস কি এইটা থাকার কথা একবার, দেন 2 টু দি পাওয়ার 1 থাকার কথা একবার, দেন 2 টু দি পাওয়ার 2 থাকার কথা একবার, দেন 2 টু দি পাওয়ার 3 থাকার কথা একবার। সো 3 পর্যন্ত তো না, এই পর্যন্ত কিনা, দেন সেইটার সাথে গুণ হবে কত, 5 টু দি পাওয়ার 0, দেন 5 টু দি পাওয়ার 1 বুঝাইতেছি। ওকে, দেন 5 টু দি পাওয়ার 2। ওকে, কি করতেছি, আমার এইখানে ছিল কি জাস্ট ডিভাইজারের কাউন্ট, সাম কিন্তু না, মানে কোন ডিভাইজার আমি বানাইতেছি সেইটা না, জাস্ট কয়টা ডিভাইজার আছে। সো কয়টা ডিভাইজার আছে সেটা তো ডিপেন্ড করে পাওয়ারের উপর, কোন প্রাইমটা কতবার আছে সেই পাওয়ারের উপর ডিপেন্ড করে। সো জাস্ট আমার পাওয়ার নিয়ে কাজ করলেই হয়েছে, যে পাওয়ারের অপশন কয়টা, 0 থেকে 2 পর্যন্ত পাওয়ারের অপশন। সাপোজ এখানে যদি 5 টু দি পাওয়ার 3 থাকতে, তাহলে পাওয়ার যেহেতু 3টা, তাহলে এখানে অপশন আরো একটা পারবে নাকি। আমি যদি এটা একটু দেখি যে 0 নিতে পারি, 2 টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার 1 নিতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 2 নিতে পারি, এইভাবে লিখে দিই তাহলে সুবিধা হবে।
সো 0 নিতে পারি। ওকে, সো এইখানে আমি বলতেছিলাম যে 5 কত উপায় নিতে পারে, 0 উপায়, 1 উপায়, 2 উপায়। ওকে, তো যদি আরো থাকতো 3 থাকতো তাহলে এখানে 3 উপায়, এখানে 3 উপায় পর্যন্ত হইতো, বাট যেহেতু 2 পর্যন্ত, 0 থেকে 2 উপায় পর্যন্ত, তার মানে এইখানে 0 এর জন্য 3টে অপশন, এখানে 1 এর জন্য 3টে অপশন, 2 এর জন্য 3টে অপশন, 3 3 9, তার মানে 9টা 100 ডিভাইজার 9টা। ওকে, সো বাট সাম অফ ডিভাইজার, আমার তো সাম দরকার। সামের জন্য তো আমার একবারে এক্স্যাক্টলি ডিভাইজার নিয়েই কাজ করতে হবে। আমার তো জাস্ট এখানে ডিভাইজারের কাউন্ট নিয়ে কাজ করা লাগছে, কাউন্ট বলতে পাওয়ার নিয়ে কাজ করা লাগছে, বাট এইখানে তো আমার ডিভাইজার নিয়েই কাজ করতে হবে। তার মানে আমার এই A1 A2 মানে প্রাইম নাম্বারগুলো নিয়েই কাজ করতে হবে, আর এই P1 P2 নিয়ে কাজ করতে হবে জাস্ট অপশনের জন্য। বাট আমার সামের সাথে তো যোগ হবে এই পাওয়ার, এই P1 A1 A2 A3 এইগুলাই নাকি, মানে প্রাইম গুলাই তো যোগ হবে। সো এই কারণে এইভাবে লিখতে হবে। সো কিভাবে লিখবো, আমার 2 টু দি পাওয়ার 0 একটা অপশন আছে, 2 টু দি পাওয়ার 1 একটা অপশন আছে, 2 টু দি পাওয়ার 2 একটা অপশন আছে। এই তিনটার যে কোনো একটা আমি চুজ করতে পারি এইখান থেকে। আবার 5 টু দি পাওয়ার 0 আছে, আবার 5 টু দি পাওয়ার 1 আছে, আবার 5 টু দি পাওয়ার 2 আছে, এই একটা অপশন হইতে পারে। সো তার মানে জিনিসটা দাঁড়ায় কি, আমি যদি এইখানে ইকুয়েশন আকারে লিখি তাইলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 1 প্লাস এরকম ডট ডট যাইতে যাইতে, এ তো না, এখানে a1 টু দি পাওয়ার 0, a1 টু দি পাওয়ার 1, এখানে করতে করতে a1 টু দি পাওয়ার কত, p1 সংখ্যক বার আছে এটা, দেন ইনটু এই সেম জিনিসটাই যদি আবার কপি করে এইখানে, সো তাইলে কি হবে, আরেকবার লিখলাম। ওকে, সো তাইলে হবে কি a2 টু দি পাওয়ার 0, a2 টু দি পাওয়ার 1, a2 টু দি পাওয়ার p2 সংখ্যক পর্যন্ত এইভাবে যাবে, দেন আবার ইনটু হবে, দেন এটা হবে কত, a3 টু দি পাওয়ার 0, a3 টু দি পাওয়ার 1, a3 টু দি পাওয়ার p3। ওকে, সো এরকম যাইতে যাইতে আরো n সংখ্যক পর্যন্ত আছে। আমি জাস্ট 3টা পদ লিখলাম এই ইকুয়েশনের, এই প্রোগ্রেশনের। ওকে, এখন দেখ এই যে প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা পদ কি পরিচিত না? আগে একটু বল এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা বুঝতে। এইখানে করছিলাম জাস্ট কাউন্ট নিয়ে কাজ, এই কারণে পাওয়ারটা জাস্ট কোন পাওয়ার, মানে কোন পাওয়ার আমি কতভাবে চুজ করতে পারি। আবার এইখানে তো আমার সাম বের করতে হবে ডিভাইজারের, তো আমার এই সাম বের করার জন্য a1 a2 নিয়ে কাজ করতে হবে না, আর P1 P2 তো লাগবে কিসের জন্য, যে আমি কত উপায় চুজ করতে পারি। বাট আমার মেইন দরকার তো a1 a2 a3 এটা যোগ করা। তো আমি করতে পারি কি, এখানে এত উপায়, এইখানে করতে পারি এই এতগুলো উপায়। তো আমি জাস্ট জেনারেল ইকুয়েশন বাইর করলাম এই। সো এই ইকুয়েশনটা পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, না ওকে, সো এই ইকুয়েশন পর্যন্ত যদি প্রবলেম না থাকে, দেখ আমরা এই যে জিনিসটা, এটা কি বলতেছি, জিওমেট্রিক প্রোগ্রেশন বলতে পারি, জিপি যেটারে বলে জিওমেট্রিক প্রোগ্রেশন। তো জিওমেট্রিক প্রোগ্রেশন কিভাবে ছিল, জাস্ট হচ্ছে যে এ তারপরে মানে 1 প্লাস এ প্লাস প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব, এরকম করতে করতে এ টু দি পাওয়ার আর পর্যন্ত, এটা ছিল জিওমেট্রিক প্রোগ্রেশন। এন্ড এর সূত্র ছিল কি, এটার আমরা লিখতে পারতাম কিভাবে, যে এ টু দি পাওয়ার লিখতে পারতাম আর প্লাস অন মাইনাস অন, আচ্ছা এটা তো ভগ্নাংশ, তো এই ব্র্যাকেট দিয়া আসলে বুঝতে একটু প্রবলেম হবে, ডিভাইডেড বাই এ মাইনাস 1। ওকে, সো কি বলতেছি, আমার এরকম যদি একটা সমীকরণ থাকে, এটা তো জিওমেট্রিক প্রোগ্রেশন বলে। তো জিওমেট্রিক প্রোগ্রেশনের সামের সূত্র এটা কি, এ টু দি পাওয়ার আর প্লাস 1, মানে কয়টা পদ আছে, সো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 1 উপরে এ টু দি পাওয়ার আর প্লাস 1, এর পাওয়ার কিন্তু শুধু আর প্লাস 1, দেন উপরে তো লবের টোটালটা হবে এ টু দি পাওয়ার আর প্লাস 1 মাইনাস 1, আর নিচে হর হইলো এ মাইনাস 1। ক্লিয়ার? সো এই সেম ইকুয়েশন যদি এইখানে লিখে তাহলে আমার হবে কি, আসলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, সো এ এর পরিবর্তে তো a1, সো এটা যদি এখানে কপি করে নেই, এটা তো ইকুয়েশন তো একটু ফিজিবিজি লেখা বোঝাবে আসলে। দেখ এটা a1 টু দি পাওয়ার
p1 plus 1 minus 1 divided by a1 minus 1. So same জিনিস কন্ট্রোল সি দেন গুণ কইরা জাস্ট হচ্ছে এরকম ভি লিখবো, এখানে a2 টু দি পাওয়ার p2 plus 1 minus 1 divided by a to the power a2 minus 1 আর কি, সরি, দেন ইনটু ডট ডট আর লিখলাম না, আর বাদ বাকি যতগুলো প্রাইম থাকবে তো এইটা তো মুছে দেই। ওকে, সো এইটা ছিল কি জিওমেট্রিক প্রোগ্রেশন, যদি মনে না থাকে কারো সো লেখা দিই জিওমেট্রিক প্রোগ্রেশন মানে জিপি সংক্ষেপে, গ্রামীণ ফোন টাইপের কিছু একটা। ওকে, আচ্ছা ইকুয়েশনটা কিভাবে হয়েছে বোঝা গেছে কিনা এটা কারো কোনো কোশ্চেন আছে থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাই একটু নিচে যাবেন। হ্যাঁ গেলাম, বল। এগুলো নোট করার দরকার নাই, কোশ্চেন থাকলে কর, আপাতত নোট তো আমি এসব দিয়ে দেব না। তবে এটা গুণোত্তর ধারার টার্মিনোলজি একটা ফর্মুলাটা ইউজ করতেন এখানে যে জিওমেট্রিক প্রোগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, গুণোত্তর ধারার ফর্মুলাটা ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছো, গুণোত্তর ধারার ফর্মুলাটা ইউজ করছি, গুণোত্তর ধারার সামেশনের ফর্মুলা। হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সো আই থিংক বুঝতে পারার কথা এই পর্যন্ত। বেসিক জিনিসপাতি জাস্ট ইকুয়েশন বানাইলাম, তাই তো। এখানে তো এইগুলা জাস্ট কম্বিনেশন পারমুটেশনের হালকা পাতলা একটু জিনিস ছিল, যে কত উপায় চুজ করতে পারি সেটা। সো এটা এখন আমরা কিভাবে করব, এতক্ষণ যেটা দেখাইলাম, এই যে দেখ ওই যে শুরুতে একটা জিনিস দেখাইছিলাম না, জাস্ট আমার একটা নাম্বার দেয়া থাকলে, সাপোজ এ দেয়া আছে, তাহলে আমি করব কি একটা ম্যাপ নিয়ে, ধর আমার একটা এ দেয়া আছে, তো আমরা করব কি ম্যাপ অফ ইন্ট কমা ইন্টে কাউন্ট করে রাখবো যে কোন ভ্যালুটা কতবার আছে। সো ইউ হইলো ইউ ডট ফার্স্ট হইলো আমার কি, মানে এইখানের যে ম্যাপ, ম্যাপে তো কি আর ভ্যালু কাজ করে। সো কি হইলো কি আমার কি হইতেছে, এইখানে যে a1 a2 a3 লিখতেছি না, এই a আর ভ্যালু হইতেছে কি আমার পি, মানে কতবার আছে পাওয়ারটা আর কি। সো তাইলে আমি করব কি একটা জাস্ট অ্যানসার ইজ ইকুয়াল টু সামের জন্য তো 0 রাখবো, সাম না, শুরুতে কাউন্ট কি করি, শুরুতে কাউন্টের জন্য মানে এনওডি নাম্বার অফ ডিভাইজার করে, তো অ্যানসার ইজ ইকুয়াল টু 1 রাখলাম, দেন জাস্ট ফর অটো এন্ড ইউ সাপোজ ধর কাউন্টের মধ্যে। সো ইউ ডট ফার্স্ট আমার কি ছিল, প্রাইম নাম্বারটা, আর ইউ ডট সেকেন্ড ছিল আমার ভ্যালু মানে পি, ইউ ডট ফার্স্ট মানে হইলো এ আর ইউ ডট সেকেন্ড মানে হইলো পি। তাহলে আমি জাস্ট করব কি, এইখানে দেখ নাম্বার অফ ডিভাইজারের সূত্র কি ছিল, 1 plus p1 into 1 plus p2 into 1 plus p3, তাইলে জাস্ট অ্যানসার ইনটু ইজ ইকুয়াল টু 1 plus ইউ ডট সেকেন্ড, মানে কি আমি বলতেছি কি ইউ ডট সেকেন্ড তো আমার পি, মানে কতবার আছে এই ভ্যালুটা, তাহলেই হলো নাম্বার অফ ডিভাইজার। এইখানে লাগতেছে স্কয়ার রুট n, বাট এইখানে আমার আলাদা আগে ওই ডিভাইজার গুলো ক্যালকুলেট করে রাখতে হবে, দেন সেই ক্ষেত্রে অনেক টাইম কমপ্লেক্সিটি অনেক কম হবে, লগ n পর্যন্ত নিয়ে আসা যায়, এত কমানো যায় আর কি এসপিএফ দিয়ে। সো অনেক সিচুয়েশন আছে, কোন সিচুয়েশনে লগ নেও কাজ করতে পারবো না, কোন সিচুয়েশনে স্কয়ার রুট n দিয়েই অ্যাকসেপ্টেড হবে। আবার যদি আমার এই সাম অফ ডিভাইজার এসওডি বের করার দরকার পড়ে, তাহলে সাম ইজ ইকুয়াল টু 0 রাখবো, দেন এটা প্লাস ইজ ইকুয়াল টু কত হবে, এই যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন কোনটা এটা, সো এইটা জাস্ট আইনা এখানে বসাই দিলেই হবে। সো এটা চাইলে আরো শর্ট ফর্মুলাও নিয়ে আসতে পারো, গুগল ভাইটা দেখতে পারো। ওকে, সো আই থিংক এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? সবাই সব বুঝছো নাকি? সবাই সব বুঝলে তো ভালো।
ওকে, এখনো 23 মিনিট আছে। আমি তাহলে একটা কি করে আর একটা সিভ অ্যালগরিদমের ভেরিয়েশন শিখাই দিই। সিভের অনেক ভেরিয়েশন আছে, এত কিছু তো আসলে এই অনলাইন ক্লাসে করা সম্ভব না, টাইমেরও ব্যাপার। তো 23 মিনিট যেহেতু আছে, যেহেতু এনওডি এসওডি নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, থাকলে তো এখানেই সময় দিতাম, না থাকলে তাহলে আমরা আরেকটা ভেরিয়েশন শিখি। সো যেটা হচ্ছে ডিভাইজার সেভ করে রাখা ইউজিং কি সিভ অ্যালগরিদম দিয়া। ডিভাইজার সেভ ইউজিং সিভ অ্যালগরিদম, মানে সিভের আরেকটা ভেরিয়েশন, সিভ ভেরিয়েশন। ওকে, আচ্ছা। সো জিনিসটা আসলে কি, ধর আমার একটা দেয়া থাকবে 1 থেকে, মানে জিনিসটা হচ্ছে এমন, আমার কিউ সংখ্যক কোয়েরি দিবে। সো কিউ সংখ্যক কোয়েরির মধ্যে আমার প্রত্যেকবার দিবে এন, মানে এন অন দিবে, তারপরে এন টু দিবে। সো প্রত্যেকবার বলতে হবে এই এন অন এর কি বলে এটার ডিভাইজার গুলো প্রিন্ট করো, তারপরে এই এন টু ডিভাইজার প্রিন্ট করো, মানে প্রতি কোয়েরিতে একটা নাম্বার দেবে আর ডিভাইজার প্রিন্ট করতে বলবে। সো আমরা ডিভাইজার কিভাবে প্রিন্ট করতে পারি, এই যে স্কয়ার রুট এন একটা লুপ চালাই, তাহলে আমার এই টাইম কমপ্লেক্সিটি হবে কত, কিউ ইনটু স্কয়ার রুট এন, এই কোশ্চেনের জন্য যে আমরা কিউ সংখ্যক কোয়েরি দিবে, প্রত্যেকটা কোয়েরিতে বলবে যে এন আছে, এই এন এর কতগুলো ডিভাইজার আছে, ডিভাইজার গুলো প্রিন্ট করো। জাস্ট নাম্বার অফ ডিভাইজার, সাম অফ ডিভাইজার কিছু বলবে না, জাস্ট বলবে কি কতগুলো ডিভাইজার আছে প্রিন্ট করো। তো আমরা তো সিম্পলি এইটাই করতে পারি, কিভাবে, এই যে স্কয়ার রুট এন দিয়া স্কয়ার রুট এন কমপ্লেক্সিটিতে এই লুপটা চালাইয়া জাস্ট প্রিন্ট করে দিতে পারি। এখানে সি আউট আই আর সি আউট এন বাই আই করলেই তো হয়। বাট কোশ্চেন হলো যে তাইলে তো কমপ্লেক্সিটি কিউ ইনটু স্কয়ার রুট এন হয়ে যায়, যেটা খুবই বড় কমপ্লেক্সিটি। খুবই বড় বলতে আমরা যখন এই কোশ্চেন জিজ্ঞেস করবে তখন ওরা ধরে নিবে যে আমার স্কয়ার রুট এন কাজ করবে না, আমার ধরে নিতে হবে। তো তখন এই চারে স্কয়ার রুট এন এর পরিবর্তে লগ এন এ নিয়ে আসতে হবে। সো লগ এন এ কিভাবে নিয়ে আসতে পারি, আমি যদি কোনোভাবে আগে সেভ করে রাখতে পারি, মানে জিনিসটা হচ্ছে আমি জানি যে আমার এই কোয়েরির ভিতরে যে নাম্বার দিবে তার রেঞ্জ কখনো 1 থেকে n এর বেশি যাবে না, মানে 1 থেকে রাইট এর বেশি যাবে না। ওকে, তার মানে কি আমি রাইট পর্যন্ত কোন নাম্বারের কতগুলো ডিভাইজার আছে সব সেভ করে রাখবো। 1 থেকে রাইট পর্যন্ত কোন নাম্বারের কতগুলো ডিভাইজার আছে সব সেভ করে রাখবো, এইভাবে যে 1 এর ডিভাইজার কত, দেন 2 এর ডিভাইজার কত, দেন 3 এর ডিভাইজার কত, দেন 4 এর ডিভাইজার কত, কতগুলা এরকম একটা অ্যারে সেভ করে রাখবো। 4 এর ডিভাইজার 1 2 4, দেন 3 এর ডিভাইজার কত 1 আর 3, দেন 2 এর ডিভাইজার 1 আর 2, 1 এর ডিভাইজার 1। এভাবে করতে করতে আমি এরকম একটা অ্যারে 2D অ্যারে বা ভেক্টর ক্রিয়েট করে ফেলাবো, 2D ভেক্টর, যেটা রাইট পর্যন্ত ক্যালকুলেট করবে কোন নাম্বারের ডিভাইজার কতগুলা। ওকে, সো এটা আমি কিভাবে করতে পারি, এই যে ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশনটা আগে বলি কেন করব কারণ আমার প্রত্যেকটা কোয়েরিতে বলবে আমারে এন এর ডিভাইজার গুলো প্রিন্ট করতে। তো আমরা তো এন এর ডিভাইজার প্রিন্ট করতে পারি স্কয়ার রুট এন এ, বাট আমার করতে হবে এটা লগ এন এ নিয়ে আসতে হবে। লগ এন এ কেন নিয়ে আসতে বলতেছি, কারণ লগ এন এর নিচে তো আসলে সম্ভব না। কারণ কি, আমার এন এর যে কয়টা ডিভাইজার এটা যদি আমি কোনো জায়গায় সেভও করে রাখি না কেন, সাপোজ আমি এরকম সেভ করে রাখলাম, বাট এন এর ডিভাইজার গুলো প্রিন্ট করার জন্য তো অ্যাটলিস্ট একটা লুপ লাগবে না। সেই লুপটার সাইজ ম্যাক্সিমাম কত হইতে পারে লগ এন। কারণ আমরা কালকে একটা জিনিস দেখছিলাম যে 1 থেকে n পর্যন্ত, আচ্ছা না সেটা না, একটা নাম্বারের কতগুলা ডিভাইজার হইতে পারে, ম্যাক্সিমাম লগ এন হইতে পারে, এর থেকে বড় হইতে পারে না। তার মানে আমরা বলতে পারি এই যে 4 বা আমি n এর যে ডিভাইজারের উপর লুপ চালাবো সেইটাও হাইয়েস্ট লগ এন পর্যন্ত হইতে পারে। আবার বলতেছি একটা নাম্বারের ডিভাইজার হাইয়েস্ট লগ এন এর বেশি হবে না। সো এই কারণে এইখানে যে সেভ করে রাখবো সেখানেও প্রত্যেকটা সাইজ, সাপোজ এখানে n দেওয়া আছে, n এর এই ভেক্টরটার সাইজ জীবনেও লগ এন এর বেশি হবে না। সো তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি এখানে স্কয়ার কিউ ইনটু লগ এন এ চলে আসবে, লগ অফ এন এ চলে আসবে। বাট তাইলে আমি এই যে অ্যারেটা এটা সেভ করে রাখবো কেমনে, যদি সেভ না ইউজ করি তাহলে কিভাবে সেভ করে রাখতে পারি, 1 থেকে রাইট পর্যন্ত জাস্ট একটা ফর লুপ চালাবো, কত থেকে 1 থেকে রাইট পর্যন্ত। দেন প্রত্যেকটা নাম্বারের জন্য কি আমি এরকম স্কয়ার রুট এন চালাবো, স্কয়ার রুট এন চালাবো প্রত্যেকটা নাম্বারের জন্য। তাইলে তো আমার দেখ রাইট ইনটু স্কয়ার রুট এন, এটা কিন্তু বিশাল নাম্বার, তা কিন্তু আমার এই কিউ লগ এন এর থেকেও বড় হয়ে যাবে। তার মানে আমার আগে সেভ করে কোনো লাভ হইতেছে না, তাইলে আরো লস হইতেছে, কারণ আমি তখন মেমরি কমপ্লেক্সিটিও বাড়তেছে। আমরা এরকম একটা বড় অ্যারে লাগতেছে সেভ করার জন্য, যেটা খুবই আনএফিশিয়েন্ট হয়।
এইরকম করাটা। তো আমার করতে হবে কি, সিভ ইউজ করতে হবে, সিভ অ্যালগরিদম ইউজ করতে হবে না। তো সিভ অ্যালগরিদমটা কিভাবে ইউজ করব আমি আবার বলি। সাপোজ আমি যখন এইভাবে করব, আচ্ছা এখানেই তো আছে না, আমি 20 না 10 পর্যন্ত দেখাই। ওকে, সো 5 6 7 8 9 10। ওকে, সো আমি এইগুলো আবার একটু রিমুভ দিয়ে দিই। সো সিভে আমরা করতাম কি, কারেন্ট একটা নাম্বার মানে সিভে করতাম কি, কারণ মনে আছে যে কারেন্ট যেই নাম্বারটা আমি প্রাইম পাই সেই প্রাইমটার সবগুলো মাল্টিপলের উপরে যে ইটারেট করতাম আর বলে দিতাম ওই নাম্বারটা প্রাইম না, কারণ ওই নাম্বারটা প্রাইম তো হবেই না, কারণ অলরেডি এই যে এই প্রাইম নাম্বারটা ডিভাইজার সাপোজ 2 প্রাইম পাইছি, তার মানে করতাম কি 2 এর যত মাল্টিপল আছে 4 6 8 10 সবগুলোর বলে দিতাম এটা নন প্রাইম, কারণ কি এই 2 তো অ্যাটলিস্ট এই 4 এর 6 এর 8 এর 10 এর ডিভাইজার। বাট এই প্রপার্টিটাই আমরা কাজে লাগাবো, এই সিভ প্রপার্টিটাই কিভাবে, কারণ আমি বলতেছি কি মাল্টিপলের উপরে কাজ করতেছি, তার মানে কি 2 এর মাল্টিপল 4 6 8 10 মানে 2 কিন্তু 4 6 8 10 এর একটা ডিভাইজার। তাহলে আমি যখন 2 এর উপরে ইটারেট করব তখন এই 2 এর যত মাল্টিপল আছে সবগুলোর ঘরে গিয়ে 2 সেভ করে আসবো, কারণ কি 2 ওইগুলোর একটা ডিভাইজার। সো ওকে, দেখলাম এক থেকে শুরু করবো, এখানে কিন্তু জাস্ট প্রাইম গুলোর উপরে না, আমার সব নাম্বারের উপর ইটারেট করবো। ওকে, সো আমি সাপোজ 1 এর উপর ইটারেট করতেছি, এরকম করতে করতে আর পর্যন্ত, হ্যাঁ, সো 1 এর উপর ইটারেট করতেছি 1 এর, সো 1 এর মধ্যে তো 1 রাখবেই, কারণ কি 1 ও 1 এর একটা ডিভাইজার। এখন 2 1 এর মাল্টিপল কে 2 3 4 সবগুলাই তো না, তাহলে সবগুলোর মধ্যে আমি সেভ করে আসবো কত 1, কারণ কি 1 হচ্ছে প্রত্যেকটা নাম্বারের একটা ডিভাইজার। এই কথাটা ক্লিয়ার কিনা আপাতত, মাঝখানে পরে নেয় না। ওকে, ওকে, সো এখানে পরে নেয়। এখন আসলাম লুপ সামনে 2 এ, সো 2 এর যত মাল্টিপল আছে সবগুলো আবার কি করব, বইলা দেব যে হ্যাঁ তোমার 2 ও একটা ডিভাইজার, যেহেতু তুমি 2 এর মাল্টিপল। ওকে, সো তাহলে 2 তো 2 এরই একটা ডিভাইজার, 2 দেখলাম, তারপরে 4 যেহেতু 2 এর মাল্টিপল তাহলে 4 এর একটা ডিভাইজার 2, 6 যেহেতু মাল্টিপল 6 এর একটা ডিভাইজার 2, 8 যেহেতু মাল্টিপল ডিভাইজার 2, 10 যেহেতু মাল্টিপল ডিভাইজার 2। সো সেম ভাবে 3 এর নিজেই তো মাল্টিপল একটা 3, দেন 6 এর একটা মাল্টিপল 3 এর, তাহলে 3 এখানে লিখতে হবে, 9 এর জন্য এখানে 3 লিখতে হবে, দেন তো আর নাই, তো 4 এর জন্য এখানে 4 নিজেই একটা মাল্টিপল, 8 এ যাব মাল্টিপল আর নাই, দেন 5 এ যাব 5 নিজেই মাল্টিপল, দেন 10 এ যাব 10 মাল্টিপল, দেন 6 নিজের একটা মাল্টিপল, দেন আর 6 এর বড় মাল্টিপল 10 এর থেকে ছোট, তো আমরা 10 পর্যন্ত করতেছি, 7 নিজেই একটা মাল্টিপল, দেন 8 নিজেই 8 এর একটা মাল্টিপল, 9 নিজেই 9 এর একটা মাল্টিপল, 10 নিজেই 10 এর একটা মাল্টিপল। তার মানে দেখ আমি যেই কাজটা করতেছিলাম সিভ প্রপার্টি কাজে লাগাইতেছিলাম তা কিন্তু এখানে আসলেই কাজ করতেছে। দেখ 1 থেকে 10 পর্যন্ত কোন নাম্বারটা ডিভাইজার কতগুলো সেগুলো কিন্তু এই সামনে সেভ আছে। তো এই কেসটা যদি আমি একটু কোডে দেখাই, তাহলে দেখ সিভ জিনিসটা যদি আমি করতাম যে ভয়েড সিভ সিভ করতাম কোন পর্যন্ত, ম্যাক্সিমাম ধর n পর্যন্ত, তাহলে আমি কনস্ট্যান্ট ইন্টিজার n ইজ ইকুয়াল টু ধরলাম আমার 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত। ওকে, সো 10 টু দি পাওয়ার 5 এখন একটা ভেক্টর ইনিশিয়ালাইজ করব কত সাইজের, আর ডিভাইজার যেটা n সাইজের, n প্লাস সাপোজ 5 সাইজের। ওকে, এই জিনিসটা মানে কি, এটা একটা কমপ্লেক্স ভেরিয়েবল, এই জিনিসটার মানে হলো যে একটা ডিভাইজার অ্যারে নিছি n প্লাস 1 সাইজের, যার টাইপ হইছে ভেক্টর। আবার বলতেছি আমরা এরকম যদি করতাম কি থাকতো, ইন্টিজার ডিভাইজার n প্লাস 5, এটা মানে কি ছিল, এটা মানে ছিল ডিভাইজার নামের একটা অ্যারে নিছি যার সাইজ n প্লাস 5 আর প্রত্যেকটা ইন্ডেক্সে একটা ইন্টিজার ভেরিয়েবল থাকবে। সেম কাজটা এখানে করছি, ডিভাইজার সাইজের একটা অ্যারে নিছি n প্লাস 5 সাইজের, মানে ডিভাইজার নামের একটা অ্যারে n প্লাস 5 সাইজের, যার প্রত্যেকটা ইন্ডেক্সে থাকবে কি আমার একটা ভেক্টর। একটা ভেক্টর কেন, কারণ আমার কোন নাম্বারের কতগুলো ডিভাইজার, এইগুলো তো একটা ভেক্টর না, 4 এর ডিভাইজার 3টা 1 2 4, এগুলো তো একটা ভেক্টরে সেট করে রাখতে হবে। তার মানে কি 4তম ইন্ডেক্সে একটা ভেক্টর রাখবো, 4তম ইন্ডেক্সে একটা ইন্টিজার তো রাখবো না, রাখবো 3টি ইন্টিজার, তো 3টি ইন্টিজার কেমনে রাখবো, একটা ভেক্টর রে না, তার মানে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে একটা কি হইতে হবে ভেক্টর। সো এই কারণে করছি কি ভেক্টর টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি যার নাম দিছে ডিভাইজার, যার সাইজ n প্লাস 5।
ওকে, সো আমরা করব কি বলছি, একটা ফর লুপ চালাবো কত থেকে, ইন্টিজার i সমান 1 থেকে i লেস দ্যান ইজ ইকুয়াল টু n পর্যন্ত i প্লাস প্লাস করব, এন্ড প্রতিবার করব কি, প্রতিবার জাস্ট ডিভাইজার অফ i, মানে i এর একটা ডিভাইজার হচ্ছে i নিজেই। এটা ক্লিয়ার কিনা? এই যে দেখ, যখন 3 এ ছিলাম 3 এর মধ্যে 3 ঢুকে রাখছি, যখন 4 এ ছিলাম 4 এর মধ্যে 4 রাখছি। i এর নিজেই i একটা ডিভাইজার, তাহলে i তম ইন্ডেক্সের একটা ডিভাইজার হচ্ছে i, তাহলে ওই ভেক্টর i পুশ করে রাখবো, সেটা করলাম। এখন এই i এর যত মাল্টিপল আছে n এর আগ পর্যন্ত সবগুলো ইটারেট করব, তাহলে ফর করব কি, ইটারেট করব কত পর্যন্ত, ইন্টিজার j ইজ ইকুয়াল টু i ইনটু 2, j লেস দ্যান ইজ ইকুয়াল টু n, j প্লাস ইজ ইকুয়াল টু i, and divisor of j dot pushback i. সো এইখানে কি হইলো, আমি i এর সবগুলো মাল্টিপলে গেলাম। সাপোজ এখানে i এর ভ্যালু যদি 5 হয়, তাহলে i 5 ইনটু 2 10, দেন 10 প্লাস 5 15, দেন 10 প্লাস 5 20, মানে 15 প্লাস 5 20, এরকম যাবে না, মানে মাল্টিপল গুলোর উপরে যাবে, এন্ড মাল্টিপল গুলোর উপরে গিয়া কততম ইন্ডেক্স দিয়ে বইলে আসবে যে হ্যাঁ 5 একটা তোমার ডিভাইজার, তুমি এটা সেভ করে রাখো। সাপোজ এই j এর ভ্যালু তো i এর ভ্যালু যখন 5, তখন j এর ভ্যালু কিন্তু কত হবে, 10 15 20 25, তো এই 10তম ইন্ডেক্সে গিয়ে বইলে আসবে যে হ্যাঁ i মানে 5 তোমার একটা ডিভাইজার, 15তম ইন্ডেক্সে বইলে আসবে হ্যাঁ 15 তোমার ডিভাইজার একটা 5, এরকম। সো এটা একটা কি সিভ অ্যালগরিদম। তো এটা টাইম কমপ্লেক্সিটি কত আমরা যদি দেখি, এখানে n লুপ চলতেছে n, আর এটা তো কালকে বুঝাইছিলামই যে এইখানে চলতেছে কত, log n। সো n log n, যেটা একটা ভালো কমপ্লেক্সিটি। সো আমি করতে পারি কি, এইখানে শুরুতে করব কি n log n দিয়া কোন নাম্বারের কতগুলা কি বলে ডিভাইজার আছে সবগুলো সেভ করে রাখবো, দেন জাস্ট প্রতি কোয়েরিতে log n এ আনসার করব। তার মানে আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে n log n প্লাস q ইনটু log n, যেটা খারাপ না, ভালো কমপ্লেক্সিটি। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এবার বল, কারো কোশ্চেন থাকলে। একেবারে শুরু থেকে কারো কোনো কোশ্চেন আছে? এইখানে যে ক্লাস করো না শুরুতে সে হয়তো রেকর্ডেড ক্লাস দেখে নিস, বাট যে যেটুকু দেখছো সেখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আই কোশ্চেন থাকলে তো জিজ্ঞেস কর ভাই। মাত্র যে কোডটা লিখে এটা, জি ভাই একটু দেখি। হ্যাঁ ওকে, দেখ বুঝতে পারছো? বাকি কারো কোশ্চেন আছে? ওকে, সো কোশ্চেন না থাকলে খুবই ভালো। তাই মানে ধরে নেওয়া যায় যে হ্যাঁ অনেকে কিছুটা হলেও বুঝছে, আবার সবই মাথার উপর দিয়া মানে সবকিছু মাথা থেকে আবার বের হয়ে যাবে 2 দিন পরে প্র্যাকটিস না করলে আর কি। ওকে, দেখ এই সিভের একটা ভেরিয়েশন, এরকম অনেকগুলো ভেরিয়েশন আছে সিভের, জাস্ট এসপিএ হাই প্রাইম লো প্রাইম দিয়া অনেক কিছু করা যায়, অনেক টাইম কমপ্লেক্সিটি কমাই আনা যায়। তো ভেরিয়েশন গুলো আসলে নিজেদের শিখতে হবে, তো ধরে বেঁধে শিখাই দিতে পারবে না। সো আমি আপাতত আজকে সময় ছিল দেখে একটা শিখাই দিতে পারলাম, মনে পড়ছে পরে। ওকে, সো আপাতত এই পর্যন্ত ক্লিয়ার। আজকে কি শিখলাম, জিসিডিএল সেম এর অনেক ব্যাপার স্যাপার দেখলাম, তারপরে নাম্বার অফ ডিভাইজার, দেন সাম অফ ডিভাইজার শিখলাম। ওকে, আর শেষে কি শিখলাম, এই যে ডিভাইজার সেভ ইউজিং সিভ অ্যালগরিদম, 1 থেকে n পর্যন্ত নাম্বারের ডিভাইজার গুলার কোন নাম্বারের কোন কতগুলো ডিভাইজার আছে, কি কি ডিভাইজার আছে সবগুলো সিভ অ্যালগরিদম দিয়ে সেভ করে রাখছি।